ঠিক আছে, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। কথা শোনা যাচ্ছে? থ্যাংক ইউ, আর বলা লাগবে না। থ্যাংক ইউ সো মাচ। তো ক্লাস শুরুর আগে একটু বলে নেই যে আপনাদেরকে দুইটা বাড়ি কাজ দেওয়া হয়েছে। একটা হচ্ছে মুক্তিযুদ্ধের উপরে। গত ক্লাসে আপনারা দেখেছেন যে দুইটা জায়গা থেকে মোরলেস ঘুরাই ফিরাই আসে, মানে অনেক জায়গা থেকেই আসে, যেমন এডুকেশন, কালচার, অন্যান্য হিস্ট্রির কথা বলা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম লিটারেচার এবং হচ্ছে লিবারেশন ওয়ার, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য হচ্ছে আমরা আহ, একটা ক্লাসও এরকম রাখবো বা রাখছি, যেটা ট্রান্সলেটিং লিটারেচার। মানে লিটারেচার ট্রান্সলেট করবেন, এটা ল্যাঙ্গুয়েজটা একটু আলাদা হয়। হ্যাঁ, তো বড় বড় যারা বাংলাদেশের সাহিত্যিক যারা বা অনুবাদক যারা, তারা কিভাবে অনুবাদ করে, এরকম কিছু ইনস্ট্যান্সেস থাকবে আর কি। তো এরকম একটা থাকবে, যেমন আজকে যে অনুবাদটা করতে দেওয়া হয়েছে থ্রি প্যাশন, সেটা কাইন্ড অফ লিটারি অনুবাদ আর কি, লিটারেচার টাইপ। তো এটা অনুবাদ করতে একটু হচ্ছে যে মানে চিন্তা ভাবনা করতে হবে, একবারে ওয়ার্ড বেসড অনুবাদ করা যাবে না, এটা একটা। তো আর মুক্তিযুদ্ধেরটা খুব সোজা, প্রাইমারি আমার ধারণা আপনারা এতদিনে প্র্যাকটিস করে ফেলছেন, তবে হচ্ছে আমি ইয়ার পরের ক্লাসে রাখবো। এখন হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে যে আমরা যেই আপনাদেরকে যে 13টা ক্লাস দেখতে বলছি, ওই 13টা ক্লাসের হচ্ছে 3, 4, 5 এই 3টা ক্লাসের মূল জিস্ট অথবা 3টা ক্লাসই আজকের একটা ক্লাসে করানো হবে। তার মানে এটা না যে 3টা ক্লাসে যা করানো হয়েছে এখানে তা করানো হবে, কিন্তু ওই 3টা ক্লাস ছিল প্রিলি আর রিটেন বা বেসিকের জন্য। হ্যাঁ, প্রিলি এবং রিটেন দুইটারই জন্য, কিন্তু মানে কাইন্ড অফ বেসিক আস্তে আস্তে বুঝাই তারপর করা হয়েছে। এখানে হচ্ছে যে বেসিক্যালি ফোকাস করা হবে যে ট্রান্সলেটিং এন্ড মেকিং সেন্টেন্সেস উইথ নন ফাইনাইট, এটার উপরে ফোকাস দেওয়া হবে। তো আসেন আমরা গত ক্লাসে যেখানে কাইন্ড অফ শেষ করছি, মানে আপনারা যদি মানে ওই যে আপনাদের লাস্ট ক্লাস যেটা, এটা দুইটা ভেঙে 47-এ করানো হয়েছে। তো 47-এর ক্লাসটা একটু ইলাবোরেট ছিল, জানা যেহেতু ওরা নতুন, ওদেরকে জন্য। আর আপনাদেরটা আপনাদের মতো করেছিল। তো একটা জিনিস মিসিং হয়েছে, সেটা আমি শুরু ওইটা দিয়েই করব, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আসেন, তো আমরা নন ফাইনাইট করতে গিয়ে মানে আমরা কেন নন ফাইনাইট শিখবো আসলে, মানে হচ্ছে যে আপনি তো পার্টিসিপল জিরান ইনফিনিটিভ শিখছেন, না শিখলে তো আপনি প্রিলিতে টিকেন নাই, এটা জানেন আপনি। পার্টিসিপল জিরান ইনফিনিটিভ হচ্ছে চিহ্নিত করা। প্রিলির কাজ হচ্ছে যে পার্টিসিপল জিরান ইনফিনিটিভ বা নন ফাইনাইট ভার্ব গুলা আপনি আইডেন্টিফাই করতে পারেন কিনা, এটাতে প্রিলি শেষ, এবং এটা খুবই সোজা জিনিস, এবং এটা আপনারা করে আসছেন। আমাদের কাজ হচ্ছে, রিটেনের কাজ হচ্ছে যে এই পার্টিসিপল জিরান ইনফিনিটিভ আপনি কিভাবে সেন্টেন্সে ইউজ করবেন। আমরা শুধু পার্টিসিপল জিরান ইনফিনিটিভ পড়বো না, এটার সাথে এটার ফ্রেজও পড়বো, একটু পর আমরা দেখবো। তারপরে আসেন, এই যে গত ক্লাসে বলা হয়েছে যে বেসিক সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে যে, মানে বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের এই মানে উপাদানগুলো সাধারণত থাকে একটা সেন্টেন্সের স্ট্রাকচারে: সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট, অবজেক্ট এন্ড অ্যাডভার্বিয়াল। তো কোন সেন্টেন্সে যদি সে সাবজেক্ট হইতে যায়, মানে কি কি সেন্টেন্সের সাবজেক্ট হইতে পারবে বলতে পারবেন কেউ? সেন্টেন্সের সাবজেক্ট হইতে হলে তাকে কোন পার্টস অফ স্পিচ হইতে হবে? নাউন হইতে পারবে, প্রোনাউন সেন্টেন্সের সাবজেক্ট হইতে পারবে, নাউন ফ্রেজ সেন্টেন্সের হইতে সাবজেক্ট হইতে পারবে। তারপরে কি জিরান ফ্রেজ সেন্টেন্সের সাবজেক্ট হইতে পারবে। জিরান ফ্রেজ আর নাউন ফ্রেজ একই কথা। হ্যাঁ, ইনফিনিটিভ ফ্রেজ ও সেন্টেন্সের সাবজেক্ট হইতে পারবে। ইনফিনিটিভ ফ্রেজ আর নাউন ফ্রেজ সেম কথা। হোয়াট ইজ জিরান ফ্রেজ আর ইনফিনিটিভ ফ্রেজ, সেটাই নাউন ফ্রেজ। আবার নাউন ক্লজ ও সেন্টেন্সের সাবজেক্ট হইতে পারবে। তাহলে সেন্টেন্সের সাবজেক্ট হইতে গেলে সে নাউন হবে, প্রোনাউন হবে, অথবা এনপি নাউন ফ্রেজ হবে। নাউন ফ্রেজ যে কথা, জিরান্ড এবং ইনফিনিটিভ ফ্রেজ একই কথা। অল জিরান্ড ফ্রেজেস আর নাউন ফ্রেজ, সব নাউন ফ্রেজ আবার জিরান্ড ফ্রেজ না, এটা আর কি। সকল খারি খারক খারক, সকল খার খারক না, এই টাইপের আর কি। আর ভার্ব হইতে গেলে তাকে অবশ্যই ভার্ব হইতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে ভার্ব ফ্রেজ হইতে পারে এখানে। কমপ্লিমেন্ট হচ্ছে যে নাউন, প্রোনাউন, অথবা নাউন ফ্রেজ, নাউন ক্লজ। এন্ড জিরান্ড কি হইতে পারবে? জিরান্ড হইতে পারবে। ইনফিনিটিভ কি হইতে পারবে? এই যে যা যা এটা, তা তা, অবজেক্টও তা, কমপ্লিমেন্টও অলমোস্ট তা, এইগুলা হইতে পারবে। তো এই জন্য আর অ্যাডভার্বিয়াল হইতে গেলে সে কি হইতে হবে? তারে হয় অ্যাডভার্ব হইতে হবে, অথবা অ্যাডভার্ব ফ্রেজ হইতে হবে, অথবা প্রিপোজিশনাল ফ্রেজ হইতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে। আবার মডিফায়ার হইতে গেলে তাকে অ্যাডজেক্টিভ হইতে হবে, অ্যাডজেক্টিভ হইতে পারে সে মডিফায়ার। হ্যাঁ, অ্যাডভার্ব হইতে পারে মডিফায়ার, প্রিপোজিশনাল ফ্রেজ হইতে পারে মডিফায়ার, ইনফিনিটিভ হইতে পারে মডিফায়ার, এরকম নানা কিছু মডিফায়ার হইতে পারে। তো এই জন্য এই যে সেন্টেন্সের এই যে এগুলা হইতে পারে,
এটা বুঝার জন্য আমি হচ্ছে বেসিক্যালি ফ্রেজটা শিখবো। তো ফ্রেজটা আমাদের আগামী ক্লাসের আলোচনা। তো আজকে যখন আমি পড়বো, এই যে এখানে এখানে ফ্রেজ থাকবে, কোন ফ্রেজ থাকবে একটু পরে আমরা বলবো। তো আসেন, বেসিক সেন্টেন্সের স্ট্রাকচার গত ক্লাসে বলা হয়েছে, যে সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট অবজেক্ট অ্যাডভার্বিয়াল, মানে এসভি কোয়া, এটা দিয়ে আমরা বলি আর কি এসভি কোয়া। আবার অ্যাডভার্বিয়ালটা বা মডিফায়ারটা মাঝখানেও ঢুকতে পারে, আবার সেন্টেন্সের প্রথমেও যাইতে পারে। এটা হচ্ছে স্ট্রাকচার। তো আমরা হচ্ছে যে গত ক্লাসে আপনাদেরকে ডিলিস্টটা দেখানো হয়েছে কিনা আমি জানি না, একটা ইয়া দিয়ে উদাহরণ দেওয়ার কথা যে সেন্টেন্স কত রকমের সেন্টেন্স হইতে পারে। যাই হোক, তো আমরা নন ফাইনাইট আলোচনা করতে গেলেই স্বাভাবিকভাবে ভার্বের আলোচনা আসে। ভার্বের সংজ্ঞা কি এটা নিশ্চয়ই আপনাদেরকে বলা লাগবে না, আমার ধারণা আমি বলে দিছি যে আপনারা এই 3টা ক্লাস দেখে আসবেন। তো এই জন্য মানে আমরা হচ্ছে যেহেতু এই যে জিরান ফ্রেজ সেন্টেন্সের সাবজেক্ট হয় বা নাউন ফ্রেজের মতো কাজ করে, পার্টিসিপল ফ্রেজ এটা অ্যাডজেক্টিভ ফ্রেজের মতো কাজ করে, অ্যাডজেক্টিভ ফ্রেজ। ও আচ্ছা, এখানে পার্টিসিপল দুইবার হয়ে গেছে, এটা ইনফিনিটিভ হবে, ইনফিনিটিভ আর এটা ইনফিনিটিভ ফ্রেজ, ঠিক আছে, ইনফিনিটিভ আর ইনফিনিটিভ ফ্রেজ। তো এই যে জিরান ফ্রেজ নাউন ফ্রেজ হবে, পার্টিসিপল ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, ইনফিনিটিভ ফ্রেজ ও নাউন ফ্রেজ হবে। এই সেন্টেন্সের বেসিক্যালি আপনি নন ফাইনাইট শেখা মানে হচ্ছে আপনি বেসিক্যালি সেন্টেন্সের স্ট্রাকচারের একটা দারুণ ব্যাপার শেখা। এট দ্য সেম টাইম আমরা কি দেখবো, এই জিরান্ড অথবা পার্টিসিপল দিয়ে আপনি যেই সেন্টেন্স তৈরি করবেন, অথবা ইনফিনিটিভ দিয়ে আপনি যে সেন্টেন্স তৈরি করবেন, সেই সেন্টেন্সটা কিভাবে কত বড় হইতে পারে, কি কি যোগ হইতে পারে, কি কি যোগ হবে, এটা জিরান্ড বা পার্টিসিপলের বাইরে অনেক কিছু যোগ হয়ে সেন্টেন্স হয়, কি যোগ হয়ে সেন্টেন্স হয় সেটা আমরা দেখবো এবং গ্র্যাজুয়ালি এটা শিখবো। তো ভার্বের সংজ্ঞা আপনারা জানেন, এটা আমি সংজ্ঞা দিলাম না। ফাইনাইট আর নন ফাইনাইট, ফাইনাইটের মধ্যে আমার ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভটা একটু বোঝা জরুরি, আর হচ্ছে যে নন ফাইনাইটের মধ্যে 3টাই বোঝা জরুরি, কারণ এটাই ইংরেজির কাইন্ড অফ বেসিক আর কি। তো জানেন আপনারা যে ভার্ব বেসিক্যালি 2 প্রকার, ফাইনাইট ভার্ব আর হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো আসেন ফাইনাইট আর নন ফাইনাইট শেখার জন্য, এটা এই উদাহরণটা 13টা ক্লাসে দেওয়া ছিল, আজকে কিছু নতুন জিনিস থাকবে, মানে আমরা সেম জিনিস পড়াবো ইন আ ডিফারেন্ট ওয়ে, ডিফারেন্ট ওয়েইস, কারণ হচ্ছে আরো কিছু নতুনত্ব থাকবে এখানে। তো যারা 3টা ক্লাস দেখে ফেলছেন তারা ভেরি গুড, আর যারা দেখেন নাই তারাও বুঝবেন। এটা কাইন্ড অফ একটু অ্যাডভান্স, একটু ফাস্টার যাবে। তো আপনারা না বুঝলে ক্লাসের শেষে আমি স্লাইড দিয়ে আবার দেখানোর চেষ্টা করবো, যদি কেউ না বুঝে থাকেন একটু ফাস্টার যাবে। খেয়াল করেন, ফাইনাইট আর নন ফাইনাইট বুঝার সোজা উপায় হইলো, এই দেখেন এখানে এখানে 3টা সেন্টেন্স দেওয়া হয়েছে, আই রাইট এক্সাইটিং থ্রিলার, হি রাইটস এক্সাইটিং থ্রিলার্স, হি রোট অ্যান এক্সাইটিং থ্রিলার। আচ্ছা, তাহলে সে একটা এক্সাইটিং থ্রিলার লিখেছে, মানে রোমাঞ্চকর বা এক্সাইটিং থ্রিলার লিখেছে। আচ্ছা দেখেন, আই এর পরে রাইট হইছে, আবার হচ্ছে যে যখন সাবজেক্ট চেঞ্জ হয়েছে তখন রাইটস হয়ে গেছে, তারপর আবার যখন টেন্স চেঞ্জ হয়ে গেছে এটা রোট হয়ে গেছে। তার মানে এটা যেই ভার্বটা টেন্স অনুযায়ী চেঞ্জ হবে, পার্সন অনুযায়ী চেঞ্জ হবে, টেন্স এবং পার্সন বা নাম্বার, নাম্বার অনুযায়ী চেঞ্জ হয়েছে, দেখছেন এই যে সিঙ্গুলার নাম্বার দেখি এস বাই এস যুক্ত হয়েছে, এইগুলা অনুযায়ী যা চেঞ্জ হবে, হ্যাঁ, সেটাই হচ্ছে যে বেসিক্যালি কি ফাইনাইট ভার্ব। আর দেখেন এই যে টেন্স চেঞ্জ হচ্ছে, নাম্বার চেঞ্জ হচ্ছে, তারপরে কি, তাহলে ভার্ব চেঞ্জ হওয়ার কারণে ভার্ব চেঞ্জ হচ্ছে। দেখেন এক্সাইটিং মানে ভার্ব প্লাস আইএনজি, এটার কোনো চেঞ্জ নাই, তাহলে দিস পার্ট এই আইএনজি যুক্ত এই ভার্বটা মানে there is no relation, is not related to tense, person or number, এই জন্য এটা হচ্ছে যে নন ফাইনাইট, যেটা টেন্স, পার্সন এবং নাম্বার অনুযায়ী ইয়া হবে না। আবার দেখেন, যদি কোনো সেন্টেন্সে যদি ফাইনাইট ভার্ব না থাকে, কোনো সেন্টেন্সে যদি ফাইনাইট ভার্ব না থাকে তাহলে সেন্টেন্সই হয় না। জানেন দেখেন, হি রোট অ্যান এক্সাইটিং থ্রিলার, এই রোটটা আমি কেটে দিছি, কেটে দেওয়ার পরে হি অ্যান এক্সাইটিং থ্রিলার, নিশ্চয়ই সেন্টেন্স হয় নাই। তো এই জন্য আপনার ফাইনাইট ভার্ব মানে হচ্ছে আপনার কি থাকতে হবে, মানে আপনার সরি, সেন্টেন্স মানে হচ্ছে আপনার ফাইনাইট ভার্ব থাকতে হবে। এখন দেখেন আজকে ডেইলি স্টার থেকে উদাহরণ, আমার ধারণা যারা পত্রিকা পড়েন তারা নিশ্চয়ই এই কনটেক্সটটা বুঝতে পারছেন যে আমি কোত্থেকে উদাহরণ নিচ্ছি। এটা ডেইলি স্টার আজকে হেডলাইন ছিল, তো আমি হেডলাইনটাই সেন্টেন্স করে দিছি বিভিন্নভাবে ঘুরাই গাড়াই। আজিম ট্যাক্সেস এভরি গোল্ড বার স্মাগল, আজিমের কথা আপনারা জানেন যে ওই যে ঝিনাইদহ 4 আসন বোধহয় এর এমপি, যেটা যে হচ্ছে যে ড্রাগ স্বর্ণ চোরাচালান সহ ড্রাগ স্মাগলিং এর সাথে জড়িত ছিল এবং ইন্ডিয়াতে খুন হয়েছে, এবং এটা নিয়ে পত্রিকায় কন্টিনিউয়াস নিউজ হয়েছে।
আপনারা নিশ্চয়ই এটার ব্যাপারে অবগত। আজিম ট্যাক্সেস এভরি গোল্ড বার স্মাগল। তাহলে আজিমকে কেন হত্যা করা হয়েছে? আগে আজিমকে হত্যা করা হয়েছে, তার যে সিন্ডিকেট মেম্বার ছিল, নিশ্চয়ই সে এমপি হওয়ার পরে সে আরো পাওয়ারফুল হয়েছে। পাওয়ারফুল হওয়ার পরে তার সিন্ডিকেট মেম্বাররা যখন গোল্ড বার স্মাগল করতো তারা ট্যাক্স দিতে হইতো। তাহলে এটা হচ্ছে ডেইলি স্টারের হেডলাইন ছিল। সে বলতেছে যে ডেইলি স্টারের হেডলাইন ট্যাক্সেস ছিল না, ট্যাক্স ছিল, এটা আমরা পরে আসতেছি। আজিম ট্যাক্সেস এভরি গোল্ড ওয়ার স্মাগলড। দেখেন আবার পরের সেন্টেন্স দেখেন, আজিম ট্যাক্সড এভরি গোল্ড ওয়ার স্মাগলড। যতগুলা গোল্ড ওয়ার চোরা চালানের মাধ্যমে আসতো বা আসতো সবগুলোতে সে ট্যাক্স আরোপ করতো। আজিম হ্যাজ বিন ট্যাক্সিং বা ট্যাক্সিং, হ্যাঁ, ট্যাক্সিং এভরি গোল্ড ওয়ার স্মাগলড, মানে সে অনেক দিন ধরে এই কাজটা চালাই যাচ্ছে, যে ট্যাক্স আরোপ করতেছে কার উপরে? বাকি যারা গোল্ড ওয়ার আনতেছে। এই তিনটা সেন্টেন্স যদি আমরা একসাথে দেখি, আমরা দেখবো যে আজিমের পরে ট্যাক্সেস ইএস যুক্ত হয়েছে, এখানে ইডি যুক্ত হয়েছে, আবার এখানে আইএনজি যুক্ত হয়েছে। তো অল ইজ রিলেটেড টু টেন্স এবং হচ্ছে নাম্বার। তো এই টেন্স এবং নাম্বার চেঞ্জ হওয়ার কারণে স্মাগলডের কোনো চেঞ্জ হয় নাই, এটা হচ্ছে ভার্বের V3। কিন্তু আপনি যদি আবার বাদও দিয়ে দেন, আজিম এভরি গোল্ড বার স্মাগলড, সেন্টেন্স হয় নাই। তাহলে এই যে এটার হচ্ছে ফাইনাইট ভার্ব বলে, যেটা সমাপিকা ক্রিয়া বাংলায় আমরা বলি, যেটা ছাড়া বাক্য সমাপনী হবে না। এটা বেসিক্যালি সমাপনী হবে কিনা এটা অন্য মামলা, যাই হোক এটা নিয়ে বিতর্ক বা এটা একটু অ্যাডভান্স লেভেল, এটা আমি এখন এখানে বলতে চাই না। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ইউজুয়ালি ধরে রাখেন যে যেটা হচ্ছে যে টেন্স নাম্বার এবং পার্সন অনুযায়ী চেঞ্জ হয় সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া এবং বাক্যের অর্থ সমাপনী ঘটায়। আর যার সাথে এটার কোনো রিলেশন নাই সেটাই নন ফাইনাইট। তাহলে চেহারা দেখতে কেমন হবে? রেগুলার তিন রকম চেহারা, ভার্বের V3 হবে, আর নাহলে ভার্বের সাথে আইএনজি হবে, আর নাহলে 2+ ভার্ব হবে। ঠিক আছে, এই তিনটা চেহারা থাকবে। তাহলে এখানে দেখেন আমি যা বলছি, ফাইনাইট ভার্ব হচ্ছে টেন্স নাম্বার এবং পার্সন অনুযায়ী চেঞ্জ হয়, আর নন ফাইনাইট ভার্ব এটা অনুযায়ী ডাজন্ট চেঞ্জ। তারপর অ্যানাদার এক্সাম্পল দেখেন, এতক্ষণ তো আপনি দেখলেন হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আবার ভার্বের V3ও দেখলেন। আপনি এখন 2+ ভার্বও দেখেন, ইনফিনিটিভ। হি লাভস টু সুইম ইন দ্য ওশন, দে লাভ টু সুইম ইন দ্য ওশন। তাহলে দেখেন টু সুইম এর কোনো চেঞ্জ নাই, দের পরে লাভ হয়ে গেছে, হি আছে লাভস হয়ে গেছে। দিস ইজ ফাইনাইট এন্ড দিস ওয়ান ইজ নন ফাইনাইট ফর্ম। তো একই সাথে ট্রানজিটিভ ইনট্রানজিটিভটা একটু শিখে নেই আমরা, একটু চ্যাটে এখন কথা বলতে হবে। প্রিন্সিপাল ভার্বের দুই প্রকারভেদ, ওই প্রকারভেদ আমার জানার দরকার নাই, ওগুলা পরীক্ষা আসবে না, দরকারও নাই। ট্রানজিটিভ এন্ড ইনট্রানজিটিভ, ট্রানজিটিভ মানে হচ্ছে যার অবজেক্ট থাকবে, আর ইনট্রানজিটিভ মানে হচ্ছে যার অবজেক্ট থাকবে না। তাহলে দেখেন, তাহলে আপনি গত ক্লাসে শিখছেন কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? সেন্টেন্সের অবজেক্ট পাওয়া যায়। গত ক্লাসের বা প্রথম ক্লাসের আলোচনা ছিল আপনাদের। তাহলে আপনি দেখেন, বলেন তো এই যে এই সেন্টেন্সে অবজেক্ট কোনটা? এটাতে চ্যাটে লিখেন, দ্য রিভার ফ্লোস সুইফটলি, অথবা নাই। এই সেন্টেন্সের অবজেক্ট কোনটা? শি ডিভোর্ড দ্য নোভেল ইন এ সিঙ্গেল সিটিং, সে পুরা এক সিঙ্গেল সিটিং এ নোভেলটা পুরা গিলে ফেলছে মানে এখানে গিলে ফেলা না, মানে শেষ করে ফেলছে। তাহলে এখানে দ্য নোভেল, দ্য লিভস রাসল ইন দ্য উইন্ড, এখানে অবজেক্ট কোনটা? এই সেন্টেন্সে অবজেক্ট আছে? নাই। তাহলে দে কনস্ট্রাক্টেড এ স্কাই স্ক্রাইপার ইন দ্য হার্ট অফ দ্য সিটি, তাহলে এখানে কনস্ট্রাক্টেড, কি কনস্ট্রাক্ট করছে? স্কাই স্ক্রাইপার। স্কাই স্ক্রাইপার মানে হচ্ছে বড় দালান। ঠিক আছে, তাহলে এখানে বুঝছেন যে আপনারা ইয়া থাকে কি থাকে না, এগুলো বেসিক। ঠিক একই রকম ভাবে নিশ্চয়ই আপনারা এটাও পারবেন। বলেন তো এই যে এটার অবজেক্ট কোনটা? দ্য বুক ফেল অফ দ্য শেলফ, নাই। তাহলে নিশ্চয় আমার ধারণা আপনাদের ইয়া অনুযায়ী বুঝা গেছে। তাহলে ট্রানজিটিভ ভার্ব requires an object to complete its meaning, while intransitive verb, whereas intransitive verb doesn't require an object to complete its meaning. আশা করি বুঝা গেছে। তাহলে অবজেক্ট থাকবে আর অবজেক্ট থাকবে না। এখানে কোনটা ইন্ট্রানজিটিভ ভার্ব, কোনটা? এক দুইটি বলেন। একটাতে ইন দিবেন আর একটাতে টি দিবেন, টি আর আই দিলে হবে। বলেন ওয়ান কি, টি না আই? ওয়ান টি। দুই একজন শুধু আনসার দিচ্ছেন, বাকিরাও অ্যাক্টিভ হন। সবাই আনসার দিতে হবে, আনসার। একটু পরে কঠিনের দিকে যাবো, এগুলো না বুঝলে আপনি পরেরটা বুঝবেন না। বুঝা গেছে? সেম। এটা বলেন ইন্ট্রানজিটিভ কোনটা, শুধু এটা বললে হবে এখানে। আশা করি বুঝা গেছে। এবার আসেন মূল আলোচনায়। একটু বেসিক নিয়ে আলোচনা করলাম, এবার মূল আলোচনাতে নন ফাইনাইট, জিরান, ইনফিনিটিভ পার্টিসিপল। আসেন তাহলে এরা দেখতে কেমন? একটু আগে বলা হয়েছে ভার্ব প্লাস আইএনজি বেস ফর্ম। এবার আমরা একটু কঠিনের দিকে যাই। মনে রাখবেন ইনফিনিটিভ মানে 2+ ভার্বের V1 না, টুটার নাম হচ্ছে যে
ওই যে আমরা যেরকম ক্লজ মার্কার বলি, এটা হচ্ছে ইনফিনিটিভ মার্কার। মানে ইনফিনিটিভ বেসিক্যালি ভার্বের বেস ফর্ম, কিন্তু এটাকে বুঝাইতে হবে তো যেটা যে ইনফিনিটিভ, এটা বোঝানোর জন্য আমরা এটা ব্যবহার করি, এই জন্য এটা। আর তাহলে এটা হচ্ছে জিরান্ড, এটা ইনফিনিটিভ, আর প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি, আর V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল। এখানে দেখেন স্টার্টিং সেন্টেন্সের সাবজেক্ট ইজ হাফ দ্য ব্যাটল, স্টার্ট শুরু মানেই অর্ধেক কাজ শেষ। তারপরে আই নোটিসড হার টু প্রিপেয়ার ইনফিনিটিভ, দ্য বুক রিটেন বাই ড্যান ব্রাউন বিকেম আ বেস্ট সেলার। বেস্ট সেলারের এই যে রিটেন বাই V3 কোনো সাবজেক্টের সাথে রিলেটেড না, রিটেন বাই অলওয়েজ যে কোনো টেন্স আপনি ইউজ করতে পারবেন, এই জন্য এটা হচ্ছে যে কি নন ফাইনাইট। আর একটা উদাহরণ, একবার চোখ বুলাই নেন, আমি পানি খাই, কোন না বুঝলে জিজ্ঞেস করেন। জিরান্ড কি? জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এটার আরেকটা নাম হচ্ছে ভার্বাল নাউন, যেটা আমার প্রিলিতে কাজে লাগে, যেটা ভার্বাল নাউনও বলে। কেন ভার্বাল নাউন বলে? কারণ এটা অবজেক্ট নেয়, জিরান্ডের অবজেক্ট থাকে, এই জন্য এটা ভার্বাল নাউন। মানে এটার একটা অবজেক্ট বহন করে, অবজেক্ট বহন করতেও পারে নাও করতে পারে, বহন করার শক্তি আছে দেখি ভার্বাল। আর এটাকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। নাউনকে যেরকম আপনি ইট দিয়ে রিপ্লেস করতে পারবেন, সব নাউনকে না, ওটা প্রোনাউন দিয়ে রিপ্লেস করতে হয়। যে নাউন ফ্রেজ ক্লজকে, নাউন ফ্রেজ এবং নাউন ক্লজকে কি দিয়ে রিপ্লেস করা যায়? ইট দিয়ে। জিরান্ডকেও ইট দিয়ে রিপ্লেস করতে পারবেন, রিপ্লেস করতে পারবেন। আচ্ছা, জিরান্ড আইডেন্টিফিকেশন অ্যান্ড সেন্টেন্স মেকিং। জিরান্ড কিভাবে বাক্য গঠন করে? প্রথমে আমরা কিছু সিম্পল বাক্য দেখবো, এরপরে কঠিনের দিকে যাব। জিরান্ড বাক্য গঠন করে, আগে বলেন যে আপনাদেরকে গত ক্লাসে দেখানো হয়েছে নাউন কোথায় কোথায় বসে। নাম লিখবেন, নাউন সেন্টেন্সের কোথায় বসে? সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে, জানেন, অবজেক্ট হিসেবে বসে, তারপরে কি কমপ্লিমেন্ট হিসেবে বসে, প্রিপোজিশনের পরে বসে, এরকম অনেক জায়গায় বসে না? আরো আছে সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট, এটা হচ্ছে বেসিক জায়গা, হ্যাঁ। তারপর যে অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বসে, এরকম নানা জায়গায় বসে। ঠিক জিরান যেহেতু নাউনের মতো কাজ করে, জিরান যেহেতু নাউনের মতো কাজ করে, সুতরাং জিরান্ডও প্রায় সেম জায়গায় বসে। ভালো করে নিশ্চয়ই বুঝছেন। এবার আসেন, জিরান যে সব জায়গায় বসে, এটা আমরা দুইটা ওয়ার্ড দিয়ে দেখবো, সুইম আর হচ্ছে রিড। এই দুইটা ভার্ভ, এই দুইটা ভার্ভ আমরা বিভিন্ন জায়গায় বসাই দেখবো। মানে দুইটা ভার্ভ দিয়ে আমরা উদাহরণ দেখবো জিরান্ডের। আসেন প্রথমে সুইমিং, সেন্টেন্সের সাবজেক্ট, সুইমিং ইজ মাই ফেভারিট ফর্ম অফ এক্সারসাইজ। বুঝতে পারছেন যে সুইমিং সেন্টেন্সের সাবজেক্ট হইছে, এটার নাম নিশ্চিত জিরান্ড, যেটা আপনার পিলিতে কাজে লাগতো। কিন্তু দেখেন এখানে আবার রিডিং বুকস, তাহলে জিরান্ড কি রিডিং নাকি রিডিং বুকস পুরাটা? বলেন তো। তাহলে এটা দেখেন, এই যে সবাই লিখছেন পুরাটা, তাহলে এটা না, এটা কি নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ মানে কি জিরান্ড ফ্রেজ। তাহলে এটা যেহেতু একটা ওয়ার্ড দিয়ে শুরু হয় নাই, তাহলে এটার নাম কি জিরান্ড ফ্রেজ। খেয়াল রাখেন, তাহলে একটা ওয়ার্ড মানে ওয়ার্ড বা পার্টস অফ স্পিচ, আর একাধিক ওয়ার্ড মিলাই যদি নাউনের মতো কাজ করে, সেটার নাম নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের মধ্যে এটার নাম কি জিরান্ড ফ্রেজ। কেন? এটা ভার্ব প্লাস আইএনজি। এবং এটা বুঝেন যে সব জিরান্ডই কিন্তু সিঙ্গুলার, সব নাউন ফ্রেজই সিঙ্গুলার, সব নাউন ক্লজই কি সিঙ্গুলার, এই জন্য এটা হেল্পস হইছে। অবজেক্ট, আশা করি এটা বুঝছেন, কেউ না বুঝলে বলেন। আই লাভ, আমি কি পছন্দ করি? রিডিং বুকস, উল্টাই দিছি, এগুলা বেসিক জিনিস। পরে যান, ফ্লোটিং অন ওয়াটার, পানিতে ভাসা মানেই সুইমিং। এটা যে কথা, এটাও একই কথা। আবার এটা সেন্টেন্স কমপ্লিট করছে সুইমিংটা, এই জন্য এটা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। হোয়াট আই লাভ মোস্ট, হোয়াট আই লাভ মোস্ট, এইটার নাম ইংরেজিতে কি বলে এটারে? হোয়াট আই লাভ মোস্ট, এটা সেন্টেন্সের সাবজেক্ট। এটার কোন, এটার একটা নাম আছে ক্লজের মধ্যে। কোন ক্লজ এটা? নাউন ক্লজ। তাহলে নাউন ক্লজ, হোয়াট আই লাভ মোস্ট, আমি যা পছন্দ করি সেটাই রিডিং বুকস। এটার এটা সেম কথা, এই জন্য এটা কমপ্লিমেন্ট। আশা করি বুঝা গেছে, কেউ না বুঝলে বললেন। তারপরে এই যে প্রিপোজিশনের পরে যদি একটা মাত্র সিঙ্গেল ওয়ার্ড থাকে, সেটার নাম জিরান্ড। আর যদি গ্রুপ অফ ওয়ার্ডস থাকে ভার্ব প্লাস আইএনজি হয়ে, তাহলে এটার নাম জিরান্ড ফ্রেজ। মনে থাকবে? কোনো সমস্যা আছে এটাতে? সমস্যা থাকলে একজন বললে আমি আরো ক্লিয়ার করব। তাহলে সোজা জিনিস, আপনারা প্রিতে পড়ে আসছেন। আমরা পড়ছি দা আর অব, ওই যে আপনারা পড়তেন যে আর্টিকেল বা ডিটারমাইনারের এবং প্রিপোজিশনের মাঝখানে যেটা বসে সেটার নাম নাউন। তো যেহেতু নাউনটা ভার্ব প্লাস আইএনজি, সুতরাং এটার নাম জিরান্ড। এবং পসেসিভের পর আমার, তোমার, তার, তাহার, বাংলা বাক্যে যেটা র আছে, র এর পরেও কি হবে একটু পরে আমরা দেখবো যে এটা দিয়ে বাক্য বানাই কিভাবে। যে বাক্য তো এগুলাই বানাইছেন, কিন্তু আরো বাংলা বাক্য আপনি কিভাবে ইংরেজি করবেন। ডাজ মাই স্মোকিং অ্যানয় ইউ, আমার
কি আমার ধূমপান করাটা, করাটা কি তোমাকে বিরক্ত করে? করাটা, টা দিয়ে যা কিছু আছে, টা, হ্যাঁ, সবকিছুই নাউন ফ্রেজ, সবকিছুই জিরান্ড ফ্রেজ। এই ওয়ার্ড গুলার পরে সাধারণত জিরান্ড বসে, মানে ভার্ব প্লাস আইএনজি বসে। কিন্তু জিরান্ড মনে রাখতে হবে, জিরান্ড এটা জাস্ট এমনি দিয়ে রাখছি যে আপনি দেখবেন যে এই যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এটা দিয়ে বাক্য আমরা গঠন করতে পারি নো গুড দিয়ে, নো ইউজ। তো প্রিলিতে আমরা হচ্ছে এটার কাজকর্ম দেই নিজে বাড়ি কাজ করার জন্য। 13টা ক্লাসে তখন বাড়ি কাজ দেওয়া হয়েছে, ছেলেপেলেরা বাড়ি কাজ জমা দিছে, তখন আপনার বারবার যখন সেন্টেন্স তৈরি করবেন, এবং এটা নিয়ে অনেক উদাহরণ রাখা হয়েছে, আমি উদাহরণগুলো এখান থেকে কেটে দিছি, আমাদের এগুলো আলোচনার বিষয় না। এবার হচ্ছে ট্রান্সলেটিং জিরান্ড, জিরান্ড কিভাবে ট্রান্সলেট করে। প্রথমে আমরা নর্মাল সেন্টেন্স দেখবো, সোজা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাহলে ধূমপান, ধূমপান ইংরেজি হচ্ছে যে কি স্মোকিং, স্মোকিং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বাকিটার অর্থ আপনারা সবাই জানেন, এখানে কেউ জানেন না যে স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, এটা জানেন না এরকম কেউ নাই। তাহলে আমরা সিম্পল একটা বাক্য দেখলাম যেটা হচ্ছে জিরান্ড, মানে জিরান্ড দিয়ে তৈরি হয়। তারপরে আসেন, এই টাইপের সেন্টেন্স গুলো জিরান্ড দিয়ে তৈরি হয়। ইফতারের সময় বেশি খাওয়াটা, অথবা খাওয়া একই কথা, যদি না বুঝেন টা যুক্ত করে দিবেন। হাঁটা ও দৌড়ানো, হাঁটা ও দৌড়ানোটা, এই যে এটা সেন্টেন্সে আমাদের মনের উপর চাপ কমায়, বাকিটা তো এমনি নরমাল। এখানে পার্কিং করাটা, এখানে পার্কিং করাটা নিষিদ্ধ, এখানে পার্কিং, তাহলে পার্কিং হিয়ার, পার্কিং হিয়ার ইজ প্রহিবিটেড। এই টাইপের কথা আমরা বলতে পারি। ইফতারের সময় বেশি খাওয়া, ইটিং টু মাচ এট দ্য টাইম অফ ইফতার বা ডিউরিং ইফতার ইজ ডেট্রিমেন্টাল টু, পাকস্থলী ইংরেজি কি, পাকস্থলীর ইংরেজি কি, স্টোমাক, ভেরি গুড। হাঁটা এবং দৌড়ানো, হাঁটা এবং দৌড়ানো মানে কি, ওয়াকিং এবং রানিং, ওয়াকিং অ্যান্ড রানিং চাপ কমায়, রিলিজেস অথবা রিডিউসেস, রিডিউসেসও বলতে পারেন। ওয়াকিং, হাঁটা এবং দৌড়ানো হচ্ছে যে একটা কলোকেশন হিসেবে ইউজ করলে রিডিউসেস দ্য মেন্টাল প্রেশার, বা রিডিউসেস আওয়ার মেন্টাল প্রেশার, বা রিলিজেস হবে। তারপরে এই যে একটু আগে বললাম যে কান্ট বাট, অথবা বাটের জায়গায় আপনি হেল্পও দিতে পারেন, হেল্প থাকলেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এটারও আমরা জিরান বলি। তাহলে দেখেন, আই কুড নট বাট লাফিং, আমি না হেসে পারলাম না, না হেসে পারলাম না এই টাইপের এক্সপ্রেশন ইউজ করার ক্ষেত্রে আমরা জিরান ব্যবহার করি। আমি চাকরিটা না ছেড়ে পারলাম না, এটা ইংরেজি লিখেন তো, ক্যান নট হেল্প দিয়ে লেখেন, ক্যান নট হেল্প, তাহলে আমি আই ক্যান নট হেল্প, কি হবে, হেল্প হইলে ক্যান নট হেল্প হইলে এরপরে কি হবে, লিভিং, এল ই এ ভি আই এন জি। এই টাইপের সেন্টেন্স লেখার সময় দেখলাম আমরা একদম সোজা উদাহরণ দেখে ফেললাম, ঠিক আছে। ফ্রি ফায়ার খেলা বন্ধ করো, অথবা আমরা বলি না লেখা বন্ধ করেন পরীক্ষার টাইম শেষে, স্টপ রাইটিং। তাহলে কি বন্ধ করব, এটা তো অবজেক্ট, এই জন্য এটার নাম হচ্ছে জিরান্ড। ফ্রি ফায়ার খেলা, স্টপ প্লেইং ফ্রি ফায়ার। আচ্ছা, এবার দেখেন, এবার একটু একটু বড় করতেছি আমরা, দেখেন এবার একটু একটু বড় করেন। আজকের পত্রিকা খুলে আমরা দেখতে পারি, আপনারা চাইলে আমরা বলতে পারেন যে এটা বুঝি নাই, তাহলে আমি দেখাই দিব যে কোনো পত্রিকা ওয়ার্ল্ডের। আসেন, তার বেশি কথা বলা আমার পছন্দ না, এই যে তার বেশি কথা বলাটা, একটু পরে দেখবেন এই বলাটা কেমনে ঘুরে করে খেয়ে গিয়ে এসে নেমে থেকে এরকম হয়ে যাচ্ছে, তখন এটা পার্টিসিপল হয়ে যাবে। এইটা না বুঝলে এটা বুঝতে একটু ঝামেলা হবে। তার বেশি কথা বলাটা আমার পছন্দ না, তাহলে ইংরেজি বাক্য আর বাংলা বাক্য যদি উল্টা, তার মানে পেছন থেকে অনুবাদ করেন, তাহলে এটা কি হবে, আমার পছন্দ না, আই ডোন্ট লাইক, কি পছন্দ না, হিজ, তার বেশি কথা বলাটা, বলাটা কথা বলা ইংরেজি কি, হিজ টকিং। তাহলে আমরা একটু আগে জানছি হিজ মানে তার, আমার, তাহার, সবকিছুই হচ্ছে র যুক্ত যা আছে সবগুলা হচ্ছে যে পরে জিরান বসে, হিজ টকিং মাচ। তারপরে তুমি কি তার পাশ করা সম্পর্কে নিশ্চিত, এবার একটু ইন্টারোগেটিভ সেন্টেন্স করলাম আমরা, যে সোজা উদাহরণ বলেন তো কি হবে, আর ইউ শিওর অব, তাহলে এটা আমরা শিখছি যে ওই যে প্রিপোজিশনের পর, প্রিপোজিশনের পর অবের পর কি হয়, জিরান্ড হয়। আর ইউ শিওর অফ হিজ পাসিং হবে, তাহলে তুমি কি তার আসা সম্পর্কে নিশ্চিত, আর ইউ শিওর অফ হিজ কামিং, আর ইউ শিওর অফ হিজ কামিং, আর ইউ শিওর অফ হিজ কামিং, বুঝা গেছে নিশ্চয়ই। এই ধরনের সেন্টেন্স লিখতে হয়। এবার আর একটু বড়,
এবার একটু একটু লম্বা করি, আসেন। আমি বলছি সরকার 2025 সালের মধ্যে আর একটা মেট্রো রেল প্রকল্প শেষ করা, আর একটি মেট্রো রেল প্রকল্প শেষ করাটা, এই করাটার লক্ষ্য স্থির করছে। তাহলে সরকার 2025 সালের মধ্যে, তাহলে 25 সালের মধ্যে, এটা তো টাইম, মানে অ্যাডভার্বিয়াল, এটা আমি সেন্টেন্সের প্রথমে শেষে মাঝখানে যে কোনো জায়গায় বসাইতে পারবো, তাহলে এটা আপাতত বাদ দেন। তাহলে সরকার আর একটি মেট্রো রেল, সরকার লক্ষ্য স্থির করছে, তাহলে কি হবে দেখেন, সরকার, তাহলে কি দ্য গভর্নমেন্ট 25 সালের মধ্যে বাই 2025 আর একটি মেট্রো রেল প্রকল্প, আমার এই ফোকাস হচ্ছে এখানে। লক্ষ্য স্থির করা ইংরেজি খুব সোজা, করেছে, খেয়েছে, গিয়েছে, গত ক্লাসে বলছি কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ সেট দ্য টার্গেট অফ, অন্যভাবে করা যাবে টার্গেট অফ, অফ কেন করছি বুঝবেন একটু পরে। টার্গেট অফ, এই যে আমি অফের পরে এই যে ইয়া দিব, জিরান দিব, এই জন্য আর একটি মেট্রো রেল প্রকল্প শেষ করার, তাহলে টার্গেট অফ কমপ্লিটিং, উল্টা দিক থেকে শুরু করতেছি, কমপ্লিটিং শেষ করা, গত ক্লাসে দেখছেন আমরা উল্টা দিক থেকে শুরু করছি, কমপ্লিটিং, তাহলে কি টার্গেট অফ কমপ্লিটিং অ্যানাদার, আরেকটা মেট্রো রেল প্রজেক্ট, তাহলে কমপ্লিটিং অ্যানাদার মেট্রো রেল প্রজেক্ট, এটা হচ্ছে আমার টার্গেট। এটা আমি পারি কিনা দেখেন, এই যে এটা হচ্ছে জিরান, এইভাবে সেন্টেন্স। বাই আমি এখানে দিছি, আপনি চাইলে এখানেও দিতে পারবেন, সমস্যা নাই। বাই 2000, তো প্রথমে দিলে যেটা করতে হবে, অ্যাডভার্বিয়াল প্রথমে আসলে এখানে একটা কমা বসাইতে হবে। হ্যাভ ইউ গট ইট? আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন এই জিরান দিয়ে বড় সেন্টেন্স কিভাবে তৈরি হয়, এবং শুধু জিরান দিয়ে তৈরি হয়ে পরে লেজ লাগবে আস্তে আস্তে, পরে লেজ। এবার চ্যাটে একটু অ্যাক্টিভ হন সবাই। এবার দেখেন এই সেন্টেন্স বুঝতে কারো সমস্যা আছে? বেসিক সেন্টেন্স, প্র্যাকটিসিং ইয়োগা ডেইলি, এটা কিন্তু রাইটিং স্কিলের কাজ এখন, মানে ট্রান্সলেট দেখছেন এবং রাইটিং স্কিল দেখেন। প্র্যাকটিসিং ইয়োগা ডেইলি এনহ্যান্সেস মাই ফ্লেক্সিবিলিটি, এটা বুঝেন না এরকম কেউ আছেন? সিম্পল, প্র্যাকটিসিং ভার্ব প্লাস আইএনজি, কি প্র্যাকটিস করব? অবজেক্ট, এটার অবজেক্ট, ভার্বের অবজেক্ট, যেহেতু জিরান, তাহলে এটা কি? অ্যাডভার্ব, তাহলে প্র্যাকটিসিং ইয়োগা ডেইলি, এটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, নরমাল সেন্টেন্স। এনহ্যান্সেস মাই ফ্লেক্সিবিলিটি, এটা বুঝছেন, এনহ্যান্সেস মানে ইনক্রিজেস, ফ্লেক্সিবিলিটি মানে জানেন নমনীয়তা। এখন কি করছি দেখেন, এখন বলতে পারবেন এই যে এই জিনিসটা যে জিরান্ড হইছে, এটা কি কারো সন্দেহ আছে কোনো? এই যে দেখেন, প্র্যাকটিসিং ইয়োগা ডেইলি এনহ্যান্সেস মাই ফ্লেক্সিবিলিটি সেন্টেন্স। এখন আমি কি করলাম মাঝখানে, এটা কি যুক্ত করলাম বলেন চ্যাটে সবাই? ফোকাসিং অন ডিপ ব্রেদিং অ্যান্ড স্ট্রেসিং, অ্যাডভার্বিয়াল না? আর কেউ? অ্যাডভার্বিয়াল ইন এ সেন্স, কিন্তু আগে আমি ডিরেক্ট নামটা বলেন, মানে অ্যাডভার্বিয়ালের মধ্যে কোনটা? এটা মডিফায়ার বললে ভালো হবে, অ্যাডভার্বিয়াল থেকে তো একই কথা, সমস্যা নাই। এটা বেসিক্যালি হচ্ছে পার্টিসিপল ফ্রেজ, ঠিক আছে? পার্টিসিপল ফ্রেজ, পিপি, পার্টিসিপল ফ্রেজ। কারণ এটা সেন্টেন্সের কি না, আপনি যখনই কোনো সেন্টেন্স লম্বা করতে যাবেন, আপনি কি দিয়ে লম্বা করতে পারেন? অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে লম্বা করতে পারবেন। আবার অ্যাডজেক্টিভ ক্লজরে যখন ছোট করবেন ভার্ব প্লাস আইএনজি দিয়ে, এটার নাম হয়ে যাবে পার্টিসিপল ফ্রেজ। তাহলে এটার আপনি চাইলে ক্লজও বানাইতে পারবেন, প্র্যাকটিসিং ইয়োগা ডেইলি, দ্যাট ফোকাসড অন, that focuses on deep breathing and stressing, তো ওটা আমি বাদ দিয়ে দিতে পারবো, that focuses on না দিয়ে আমি হচ্ছে focusing on deep breathing and stressing। তাহলে আমি কি করছি বেসিক্যালি, একটা কি যুক্ত করে দিলাম, জাস্ট বলতে পারেন মডিফায়ার যুক্ত করছি অথবা পার্টিসিপল ফ্রেজ যুক্ত করছি। যারা বুঝতেছেন না, পার্টিসিপল ফ্রেজ একটু পরে আসবে, বুঝবেন। আরেকটা পার্টিসিপল ফ্রেজ যুক্ত করে দিছি, দেখেন এবার, practicing yoga daily, focusing on deep breath, stressing, হ্যাঁ, and holding various poses enhances my flexibility। তারপর দেখেন, প্র্যাকটিসিং ইয়োগা ডেইলি, ফোকাসিং অন ডিপ ব্রেথ, আবার কি করছি, এই যে এনহ্যান্সেস মাই ফ্লেক্সিবিলিটি, এখন এখান দিয়ে আরেকটু লম্বা করে দিছি, দেখেন, এনহ্যান্সেস মাই ফ্লেক্সিবিলিটি দিছি, এবং হচ্ছে যে রিডিউসেস মাই স্ট্রেস লেভেলস, এইভাবে সেন্টেন্স বড় করে। আবার দেখেন, ফার্দার বড় করতে চাই যদি, এনভায়রনমেন্টের উপর একটু আমরা হাইলাইট করছি, প্র্যাকটিসিং yoga daily, focusing on deep breathing, stressing, holding various poses and doing it in a serene environment enhances my flexibility। পরে দেখেন,
আর ফার্দার এটারে আরো বড় করতে পারবো চাইলে, প্র্যাকটিসিং ইয়োগা ডেইলি, ফোকাসিং অন ডিপ ব্রিদিং, স্ট্রেসিং, হোল্ডিং ভ্যারিয়াস পোজেস অ্যান্ড ডুইং ইট ইন আ serene environment has become a cornerstone of my routine. এখানে এখন সেন্টেন্সটা শেষ। এখন আপনি যদি এনহ্যান্সেসটা দেন তাহলে দুইবার ভার্ব তো আসতে পারবে না, ঠিক না? কারণ এইটার ভার্ব তো একবারই হবে, প্র্যাকটিসিং এর ভার্ব, এই যে হ্যাজ হয়ে গেছে, তাহলে আবার করতে গেলে ওই যে আরেকটা ক্লজ মার্কার আনতে হয়। রুটিন, কোন রুটিন? দ্যাট এনহ্যান্সেস মাই ফ্লেক্সিবিলিটি অ্যান্ড রিডিউসেস মাই স্ট্রেস লেভেল। তাহলে এটা হচ্ছে ফাইনাল আউটপুট। তো আমি শুরু করছি বেসিক্যালি হচ্ছে কি দিয়ে, এই যে এটা দিয়ে, প্র্যাকটিসিং ইয়োগা ডেইলি এনহ্যান্সেস মাই ফ্লেক্সিবিলিটি, চাইলে আপনি এমনো সেন্টেন্স দেন রিডিউসেস মাই স্ট্রেস লেভেল। আচ্ছা, নট অনলি দিয়ে এটা ছিল আমার, বা প্রথমে একটু পর্যন্ত ছিল, এটাকে টেনে টেনে লম্বা করছি আমরা এভাবে। তো এই যে এই অংশটা যে করছি এগুলারে বলে পার্টিসিপল ফ্রেজ, যেটা এটাকে মডিফাই করছে বা মডিফায়ারও বলতে পারেন। এইগুলার হচ্ছে পরেরটা, এই যে আমাদের পরের টপিক পার্টিসিপল ফ্রেজ, কিভাবে আমরা ইয়া করি। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে এটা কি কম্পাউন্ড সেন্টেন্স কিনা, আপনারা আনসার দেন এটা কি কম্পাউন্ড সেন্টেন্স। এখন এটার মধ্যে কমপ্লেক্সও আছে, কম এটা 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 হচ্ছে যে অবশ্যই বাট নট অনলি বাট অলসো যে আছে, এই জন্য কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে। কিন্তু যত উপরে যাবেন, এই যে এটা এখন আর কম্পাউন্ড সেন্টেন্স না, এটা এখন কমপ্লেক্স সেন্টেন্স। আবার পেছনে যান, এটা এখন সিম্পল সেন্টেন্স, এটা কিন্তু পুরাটা সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? সিম্পল, কমপ্লেক্স, এখন কম্পাউন্ড, বুঝা গেছে? এখন কম্পাউন্ড কেন হইছে? এখানে দেখেন নট অনলি বাট অলসো আছে, তার মানে কি আছে? কনজাংশন আছে। আবার দেখেন এখানে কোনো এন্ড এন্ড নট অনলি বাট অলসো নাই, এন্ড একটা থাকলো, এগুলো বেসিক্যালি কাকে যুক্ত করছে? এগুলারে যুক্ত করছে, কোনো সেন্টেন্সকে যুক্ত করে নাই। দ্যাট আছে, দ্যাট আছে মানে ক্লজ মার্কার আছে, ক্লজ মার্কার আছে মানে এটা কমপ্লেক্স সেন্টেন্স। আবার ভার্ব আছে আলাদা। আর একটা সেন্টেন্স দেখেন, স্টাডিং অ্যানাটমি ইজ এসেনশিয়াল ফর মেডিকেল স্টুডেন্টস। তাহলে স্টাডিং অ্যানাটমি এইটা কি? সেন্টেন্সের সাবজেক্ট, এটাতে কারো সমস্যা থাকার কথা না। কিন্তু দেখেন আমি যখন এটা লিখলাম, স্টাডিং অ্যানাটমি, আন্ডারস্ট্যান্ডিং দ্য স্ট্রাকচার অফ দ্য হিউম্যান বডি ইজ এসেনশিয়াল ফর মেডিকেল স্টুডেন্টস, এখানে এটা কি? এখন এই যে হলুদ দাগটা কি হয়েছে? এটা দিস ইজ কল্ড পার্টিসিপল ফ্রেজ, কারণ এটা অ্যানাটমি, স্টাডিং অ্যানাটমি। কিভাবে অ্যানাটমি বুঝবেন? যখন অনুবাদ করবেন তখন এটার আগে নিয়ে যাইতে হয় পার্টিসিপল ফ্রেজকে। আন্ডারস্ট্যান্ডিং দ্য স্ট্রাকচার অফ হিউম্যান বডি, হিউম্যান বডির স্ট্রাকচার বুঝে স্টাডিং অ্যানাটমি ইজ এসেনশিয়াল, অ্যানাটমি স্টাডি করাটা গুরুত্বপূর্ণ মেডিকেল স্টুডেন্টদের জন্য, বুঝছেন? যখন এরকম কোনো মডিফায়ার পার্টিসিপল ফ্রেজ পাবেন অনুবাদ করার সময়, এটাকে কোথায় নিয়ে যাবেন? তাহলে সেন্টেন্স, আর ওই পরীক্ষায় অনেকে বলেন না, একদিন তানিশা বলছেন কাটাকাটি হয়, কাটাকাটি হবে কম, তখন আপনি টেকনিকটা বুঝবেন যে কেমনে অনুবাদ করতে হয়। তারপর দেখেন স্টাডিং অ্যানাটমি, আন্ডারস্ট্যান্ডিং দ্য স্ট্রাকচার, আন্ডারস্ট্যান্ডিং দ্য স্ট্রাকচার অফ দ্য হিউম্যান বডি অ্যান্ড লার্নিং অ্যাবাউট ডিফারেন্ট অর্গানস। কি করছি বলেন তো? এই যে এই মডিফায়ারটা আছে, এই পার্টিসিপল ফ্রেজটা আছে, এটারে থোড়া বড় করছি এন্ড দিয়ে যুক্ত করে, আর কিচ্ছু করি নাই। সেন্টেন্স বড় হয়ে গেছে না? এবার বলেন, যিনি প্রথমে জিজ্ঞেস করছেন এটা কি সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড, বলেন, সবাই লিখেন এটা। কারো কি কোনো সন্দেহ আছে এটা যে সিম্পল? এবার দেখেন এডিশনাল ইনফরমেশন যোগ করছি আমি, এখন শুধু যোগ করছি লার্নিং অ্যাবাউট ডিফারেন্ট অর্গানসের জায়গায় আমি কি যুক্ত করছি? এন্ড প্র্যাকটিসিং ডিসেকশন। এই যে এটা জাস্ট যোগ করছি, আর কিচ্ছু করি নাই, সিম্পল এখনো। এবার দেখেন স্টাডিং অ্যানাটমি, আন্ডারস্ট্যান্ডিং দ্য স্ট্রাকচার অফ দ্য হিউম্যান বডি, লার্নিং অ্যাবাউট ডিফারেন্ট অর্গানস, প্র্যাকটিসিং ডিসেকশন অ্যান্ড অ্যানালাইজিং ক্যাডেভার স্পেসিমেন্স। ক্যাডেভার মানে হচ্ছে বেসিক্যালি ক্যাডেভা, এটার মানে হচ্ছে এটা ডেড বডি, যারা নন মেডিকেলের পোলাপাইন আছেন তাদের জন্য ডেড বডি, হ্যাঁ, এখানে বডি বোঝানো হয়েছে। তাহলে অ্যানালাইজিং ডেড বডি স্পেসিমেন্স ইজ এসেনশিয়াল ফর মেডিকেল স্টুডেন্টস। দেখছেন সেন্টেন্স বড় হয় কিভাবে? মরদেহ, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। এরপর দেখেন এবার কি করছি, এখানে যায়া আমি হচ্ছে যে হ্যাজ বিকাম এ ক্রুশাল রুটিন দ্যাট ইজ এসেনশিয়াল ফর মেডিকেল স্টুডেন্ট। এটা কোন সেন্টেন্স? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড? এটা কমপ্লেক্স কেন বলেন তো? এটা কমপ্লেক্স কারণ হচ্ছে এখানে দ্যাট আছে, সাবজেক্ট হয়েছে, ক্লজ মার্কারটাই সাবজেক্ট হিসেবে কাজ করতেছি, ইজ এসেনশিয়াল, এই যে একটা সাবঅর্ডিনেট ক্লজ। তারপরে যে হ্যাজ বিকাম এ ক্রুশাল রুটিন, এই যে এখানে স্টাডিং অ্যানাটমি, এই অংশটার এই অংশটা মিলে একটা সেন্টেন্স, এই আর এটা হচ্ছে যে আরেকটা ক্লজ, এই দুইটার কারণে।
এখন এই যে মাঝখানের এইগুলা কি, এগুলা সব হচ্ছে লেজ, সব লেজ। লেজ লাগাই ইংরেজিতে সুবিধা হচ্ছে, বাংলা থেকে পার্থক্য হচ্ছে এটা, আপনি এরকম লেজ লাগাইয়া সেন্টেন্সটা পুরা লম্বা করে ফেলতে পারবেন, বিশাল সাপের মতো লম্বা করতে পারবেন। ফাইনাল আউটপুট দেখেন। এবার বলেন আমার হলুদ ইয়াটা কি, এটা বেসিক্যালি কি করছি এখানে? আপনি পত্রিকা খুললে এমন কোন ডেইলি স্টার বা অন্যান্য জায়গার কলাম পাবেন না, নিউ এজ বা যে কোনো জায়গা, ওয়ার্ল্ডের যে কোনো পত্রিকা, আল জাজিরা বলেন, যেখানে হচ্ছে কমা দিয়ে ভার প্লাস আইএনজি দিয়ে সেন্টেন্স লম্বা করে না, এরকম কোন এডিটোরিয়াল খুব কম। দেখেন বুঝান, প্রোভাইডিং দ্যাম উইথ আ কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য হিউম্যান বডি এন্ড প্রিপেয়ারিং দ্যাম ফর ক্লিনিক্যাল প্র্যাকটিস। আবার একই, আবার পার্টিসিপল ফ্রেজ কই পাইছেন আপনি? অবশ্যই এটা অ্যাডভার্বিয়াল, কিন্তু ঘটনা হচ্ছে যে এটা তো আগে বলতে হবে পার্টিসিপল ফ্রেজ, মানে অ্যাডজেক্টিভ ক্লজকে ছোট করা হয়েছে। এবার বলেন একটু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে হাত তুলে প্রশ্ন করেন। এই যে জিরান্ড আপনি বুঝেন নাই, জিরান্ড দিয়ে সেন্টেন্স কেমনে তৈরি হয় এটা বুঝেন নাই, এরকম কেউ আছেন এখানে? হাত তোলেন, তাহলে আমি ওই স্লাইডটা আলাদা করে বোঝানোর চেষ্টা করা হবে। না থাকলে আমরা পরের স্লাইড পার্টিসিপলে যাব। আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, পার্টিসিপল আসেন। তাহলে পার্টিসিপল কি? এই যে এতক্ষণ যা দেখলেন ভার প্লাস আইএনজি দিয়ে আমি হচ্ছে লেজ টানছি, এই লেজটাই হচ্ছে বেসিক্যালি পার্টিসিপল। অল লেজ আর পার্টিসিপল। এবার আসেন, এটা জিরান্ডের রিক্যাপ আমি রাখছি এখানে, যে এই দেখেন টিচিং রে বিভিন্ন জায়গায় ব্যবহার করছি আমি, সবগুলা জিরান্ড। এটা কই বুঝেন নাই এরকম আছেন? দেখেন তো, সাবজেক্ট, অবজেক্ট, প্রিপোজিশনের পর, বাংলা র এর পর, র মানে কি, পসেসিভের পর কমপ্লিমেন্ট হিসেবে। জিরান্ড এন্ড পার্টিসিপলের মধ্যে পার্থক্য দেখেন, জিরান্ড হচ্ছে একটা কন্টিনিউয়াস অ্যাকশন বুঝায়, সরি পার্টিসিপল, আর জিরান্ড হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল বসে, এটা আপনারা দেখে নিতে পারবেন। জুসিতা ইজ রাইটিং, এখানে এটা পার্টিসিপল কন্টিনিউয়াস অ্যাকশন। আর জুসিতাস রাইটিং, জুসিতার লেখা, বাংলা বাক্য শেষে র, এটা হচ্ছে জিরান্ড। দিস নাইস রাইটিং, নাইস রাইটিং এর নাইস হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে অবশ্যই কি বসবে, নাউন, আর নাউন যেহেতু ভার্ব প্লাস আইএনজি, এটার নাম কি, জিরান্ড। পার্টিসিপল কি পড়েন সংজ্ঞা, পইরা কেউ বুঝেন না এরকম থাকলে বলেন। খুবই গুরুত্বপূর্ণ। পার্টিসিপল মানেই অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, মডিফায়ার, মডিফাইং নাউন এন্ড প্রোনাউন। মানে ওই যে একটু আগে মেডিকেলের যেটা দেখছেন, প্রোভাইডিং ইনফরমেশন, বেসিক্যালি সে অতিরিক্ত ইনফরমেশন দিচ্ছে বা মডিফাই করতেছে। আর ইউজুয়ালি কি হচ্ছে, আইএনজি দিয়ে শেষ হবে, আইএনজি দিয়ে শুরু হইতে পারে, আবার ইডি, মানে যদি সিঙ্গেল হয় আইএনজি দিয়ে শেষ হবে ওটা বলতেছে, বা ইডি বা ইএন যুক্ত হইতে পারে। পার্টিসিপল অফটেন ডিসক্রাইব দ্য অ্যাকশন অফ দ্য নাউন দে মডিফাই। তাহলে যে নাউনকে মডিফাই করে তার অ্যাকশন বুঝায় বেসিক্যালি, ঠিক না? এই দেখেন, এই যে মেডিকেল স্টুডেন্ট, এসেনশিয়াল ফর মেডিকেল স্টুডেন্টস, কেন এসেনশিয়াল? এই যে এটা সম্পর্কে তথ্য দিচ্ছে দেখেন, প্রোভাইডিং দ্যাম, এসেনশিয়াল কেন? কারণ এটা তাদেরকে প্রোভাইড করবে কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য হিউম্যান বডি এন্ড প্রিপেয়ারিং ফর দ্যাম ফর ক্লিনিক্যাল প্র্যাকটিস। বুঝছেন? এই যে এটা সম্পর্কে তথ্য দিচ্ছে দেখেন, স্টার্টিং অ্যানাটমি, স্টার্টিং অ্যানাটমি, এই যে এখানে তো এনহ্যান্সেস কই, এনহ্যান্সেস, এটা তো আমরা একটু সেন্টেন্স চেঞ্জ করে ফেলছি। আচ্ছা দেখেন, ওটা এনহ্যান্সেস তো অন্য সেন্টেন্সে ছিল। স্টার্টিং অ্যানাটমি, আন্ডারস্ট্যান্ডিং দ্য স্ট্রাকচার অফ দ্য হিউম্যান বডি, হিউম্যান বডির স্ট্রাকচার, গঠন বুঝে অ্যানাটমি পড়াটা, বা অ্যানাটমি পড়া, বা অ্যানাটমি নিয়ে পড়াশোনা করা কি, হ্যাজ বিকাম এ ক্রুশাল রুটিন। এই যে এটারে প্রথমে আগে নিয়ে যেতে হবে, স্টার্টিং অ্যানাটমি রে মডিফাই করতেছে আন্ডারস্ট্যান্ডিং দ্য, এটারে বলে পার্টিসিপল ফ্রেজ। তো আসেন, পার্টিসিপল ফ্রেজ দেখতে কেমন? ভার্ব প্লাস আইএনজি হবে অথবা ভার্বের ভি থ্রি হবে, এটারে ভার্বাল অ্যাডজেক্টিভ বলে। জিরানকে কি বলতো? ভার্বাল নাউন। আর এটাকে বলতেছে কি, ভার্বাল অ্যাডজেক্টিভ, কারণ এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অতিরিক্ত তথ্য দেয়। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে যে অতিরিক্ত তথ্য দেয়া। তাহলে এটা কি করে? আবার মডিফাই এন্ড কোয়ালিফাই, নাউন প্রোনাউনকে মডিফাই বা কোয়ালিফাই করে, মডিফাইড বাই অ্যাডভার্ব, আবার অ্যাডভার্ব দ্বারা মডিফাইড হইতে পারে। কিভাবে বাক্য গঠন করে এটা? সোজা, আপনি ভার্ব প্লাস আইএনজি কেমনে চিনবেন? এটা নাউনের আগে বসবে, নাউনের আগে বসাই মানে নাউনের আগে যে ওয়ার্ডটা বসে এটার নাম অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে। তাহলে দ্য ক্রিকিং ডোর, খটখট করা ডোরটা, অ্যাওয়াকেন দ্য বেবি, মানে দরজার খটখট কি বেবিকে জাগাই দিল। দ্য রোলিং স্টোন, যে স্টোনটা কি রোলিং। এখন কেউ কি বলতে পারবেন রোলিং স্টোনের রোলিং কেন কি না, জিরান না কেন? স্টোনকে মডিফাই করছে, এবং এটা আপনি এভাবে দিতে পারেন, স্টোন ইজ রোলিং, ডোর ইজ ক্রিকিং। দেখছেন, ডোরের অবস্থা বুঝাচ্ছে।
ঠিক একই রকম রিডিং বুকস, দেখেন এই যে ক্রাইং বয়, দুইটা ডিফারেন্ট জিনিস, কেন বলেন তো? রিডিং বুকস দেখেন, তাহলে রিডিং বুকস কি কি মডিফাই করছে সে, আর এখানে ক্রাইং কি বয়কে মডিফাই করছে? ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে দেখেন রিডিং, এটা সেন্টেন্সটা উল্টা করেন, দেখেন বুকস আর রিডিং, বই কি নিজে নিজে পড়ে? পড়ে না, কিন্তু দেখেন বয় বয় ইজ ক্রাইং, বয় ইজ ক্রাইং, বয়ের অবস্থা বুঝাচ্ছে। এটাতে যদি আপনি ঘুরাই সেন্টেন্স বানান ইজ দিয়ে, তখন এটা আপনি বুঝবেন যে সেন্টেন্স হবে, কিন্তু বুকস আর রিডিং এটা তো ইট ডাজন্ট মেক সেন্স। সুতরাং এটা হচ্ছে যে জিরান্ড আর এটা হচ্ছে পার্টিসিপল, বুঝা গেছে? বুকস ফর রিডিং, হ্যাঁ গুড, ঠিক আছে। তারপর দেখেন কি রকম হার্ট, ব্রোকেন হার্ট। অরিড লুক, হি ওয়ার্স এ অরিড লুক, সে একটা অরিড লুক নিছে, মানে তার চেহারা দেখে অরিড মনে হচ্ছে, তাকে চিন্তিত মনে হচ্ছে। বড় বাক্য লিখতে হলে আমারে যা জানতে হবে, কি কি দিয়ে? পার্টিসিপল দিয়ে। এবার হচ্ছে এইটাই আমার মূল ইউজ, আপনি যদি সেন্টেন্স বড় করে লিখতে চান এই পার্টিসিপল রে দিয়ে শুরু করে লম্বা করে, একটু আগে আমরা যে দেখছি এই যে এটা, হিয়ারিং দ্য নয়েজ, দ্য বয় ওক আপ, এই যে দ্য ক্রিকিং ডোরস ওটা অন্যরকম ছিল, এখন দেখেন নয়েজ শুনে, এ নয়েজ শুনে এ বিভক্তিযুক্ত হবে, দেখেন এ বিভক্তিযুক্ত হইলেই দেখবেন যে এটা পার্টিসিপল। তারপর কমপ্লিটিং জিরান, জিরান শেষ করে, এ বিভক্তি, এ বিভক্তি। উই স্টার্টিং পার্টিসিপল, আমরা এখন পার্টিসিপল পড়া শুরু করছি, শেষ করে। এরকম হাজার হাজার উদাহরণ পত্রিকায় পাবেন, আমি তো ডেইলি স্টার থেকে একটা উদাহরণ রাখছি, স্লাইড এটা কই মানে পরের দিকে আছে। হ্যাভিং রেস্টেড, হ্যাভিং ফিনিশড, এটা হচ্ছে পারফেক্ট আর কি, হ্যাভিং ফিনিশ দ্য জিরান, দ্য স্টুডেন্ট স্টার্টেড স্টাডি, সেম জিনিস, খালি পারফেক্ট হইছে। কিন্তু এটার একটা অ্যাবসলিউট ইউজ আছে যেটা আপনি না জানলে, আপনি এই যে আনু মোহাম্মদ গত পরশুদিন ডেইলি স্টারে আমি এটা শেয়ার করবো মনে করছি কিন্তু ভুলে গেছি, জাহাঙ্গীরনগর ইকোনমিক্স এর টিচার, উনি হচ্ছে বুমিং ইকোনমি নিয়ে একটা লেখা লিখছে, ওইটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমরা যে উন্নয়ন বা ইয়ার কথা বলি সেটার ক্রিটিক্যাল জায়গাটা কোন জায়গায়। মানে আমি ক্রিটিক্যালি যদি দেখি গভর্নমেন্টের উন্নয়ন, উনি বলতেছে যে দ্য সুপার অ্যাক্টিভ প্রোপাগান্ডা মেশিন অফ দ্য গভর্নমেন্ট, এরকম বলতেছে। ল্যাঙ্গুয়েজ গুলা খেয়াল করেন, আমি ওটা শেয়ার করবো, হয়তো আমি ভুলে গেছি, এখনই করে দেই। এটা বললে আপনি হচ্ছে যে গভর্নমেন্টের ভালো কথার পাশাপাশি একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস দিতে পারবেন। আনু মোহাম্মদের লেখা পড়লে, সে তো ক্রিটিক্যাল টু গভর্নমেন্ট, তেল গ্যাস রক্ষা কমিটির ইয়া। এটা কই পাবেন? এটা হচ্ছে যে এডিটোরিয়ালে পাবেন। এটা ইয়া থেকে সরে গেছে, আজকের গুলা চলে আসছে সবাই, এই যে পাইছি। এটাও সুন্দর, এটা আজকে আমি বললাম, কায় পুত্র সম্পর্কে অনেকে জানেন না, যারা হচ্ছে যে ওই যে শুকর ইয়া করে, যে বিশেষ করে ওই অঞ্চলে, দক্ষিণ অঞ্চলে। এই যে আর্টিকেলটার কথা বলছি, এটা আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিচ্ছি। এখানে আমরা আজকে এতক্ষণ যা পড়লাম কোনো উদাহরণ পাই নাকি দেখেন, দেখেন এই লাইনটা আমার খুব চমৎকার লাগছে, যে এটা পড়েন, পড়লে বুঝবেন। দ্য সুপার অ্যাক্টিভ প্রোপাগান্ডা মেশিন অফ দ্য গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার লোকাল অ্যান্ড ফরেইন পার্টনার্স। আর এড এর জন্যই তো পড়া যাচ্ছে না, কি অবস্থা ডেইলি স্টারের। দেখা যাচ্ছে, আপনারা দেখতেছেন? আমি দেখতেছি আইএনজি এলা কোনো উদাহরণ এখানে আছে নাকি। এই দেখেন এখানে এই যে একটা পাইছি, দ্য ইলিউশন অফ দ্য ইকোনমিক প্রোগ্রেস, এই যে ইকোনমিক প্রোগ্রেসের যে ইলিউশন, আমাদেরকে ভ্রম যেটা, ইজ লাইক কুইকস্যান্ড। এই যে দেখেন, কজিং অর্ডিনারি সিটিজেন টু ফিল ইনক্রিজিংলি ট্র্যাপড আন্ডার দ্য ফর এভার ইনক্রিজিং ফুড অ্যান্ড ডেইলি এসেনশিয়াল প্রাইসেস। এই যে এটা হচ্ছে যে পার্টিসিপল ফ্রেজ, দেখছেন? সিম্পল সেন্টেন্স, দেখেন লম্বা করছে কিভাবে, ইনফরমেশন দিয়ে। দ্য বেসিক ডিফারেন্স হচ্ছে বাংলায় আপনি এরকম ইনফরমেশন দেওয়াটা খুব কঠিন, আর ইংরেজিতে আপনি ফ্রেজ এবং পার্টিসিপল ফ্রেজ ইউজ করে আপনি প্রচুর ইনফরমেশন এক জায়গায় পুট করতে পারবেন। The illusion of economic progress is like quicksand, causing ordinary citizen to feel increasingly trapped under the forever increasing food and increasingly trapped under the forever increasing food and daily necessary prices. মানে প্রতিদিন কিসের দাম বাড়তেছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়তেছে, আবার কি খাদ্যের দাম বাড়তেছে। তাহলে সেই জন্য বলতেছে যে কজিং অর্ডিনারি সিটিজেন টু ফিল ইনক্রিজিংলি ট্র্যাপড। অর্ডিনারি লোকজন কি ট্র্যাপড ফিল করতেছে, মানে এক ধরনের ট্র্যাপ, মানে কি, মানে এক ধরনের, মানে তারা মনে কোথাও আটকে গেছে, কোথায়? আন্ডার দ্য ফর এভার ইনক্রিজিং ফুড অ্যান্ড ডেইলি এসেনশিয়াল প্রাইস, এই যে এটার মধ্যে আন্ডার দ্য ফর এভার ইনক্রিজিং ফুড অ্যান্ড, এই যে এটা হচ্ছে যে বেসিক্যালি কিসের উদাহরণ। আর কোনো উদাহরণ আমরা পাই নাকি দেখি, আপাতত এখানে নাই। কিন্তু ডেইলি স্টারের যে কোনো আর্টিকেল খুঁজলে, বিশেষ করে এডিটোরিয়াল যদি খুঁজেন নিউ এজের, প্রচুর এরকম ইয়া পাবেন। নিউ এজ
এডিটোরিয়াল যদি খোঁজেন নিউ এজের ইম্পেরিয়ালিস্ট, আচ্ছা ওয়ান স্টেট সলিউশন এটা না, এডিটোরিয়াল। এডিটোরিয়াল মানে হচ্ছে যে এডিটররা যেটা লেখে। এখানে হচ্ছে জিরান্ডের অনেক উদাহরণ আছে, কিন্তু আমি পার্টিসিপলের উদাহরণ এখানে পাচ্ছি না। পুরাটা পড়লে হয়তো পাওয়া যেতে পারে। দাঁড়ান, ইস্যুইং, আচ্ছা এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং সেজ দ্যাট ইট ইজ স্টপড ইস্যুইং ক্লিয়ারেন্স না, এটা সব প্রেজেন্ট কন্টিনিউয়াসই পার্টিসিপল, এটা তো আপনি এমনিই পারেন, এটা দেখানোর কিছু নাই। যাক এই ইয়াতে পাওয়া গেল না, পাইলে গো ইয়া আইএনজি দিয়ে পাওয়া যায় নাই। এগুলা জিরান্ডের উদাহরণ পাওয়া যাবে, এই যে দ্য মাস টেক পাবলিক থ্রেড রিওপেন, আচ্ছা এটা গেল সেন্টেন্স যাওয়ার পরে অ্যাপ্লিকেশন অফ দ্য লস অ্যান্ড অ্যাক্ট এগেনস্ট অল ইনভলভ ইন রানিং, এই যে এগুলা তো সোজা প্রায়, ইন রানিং দ্য কভার্ড অপারেশন টু ম্যানিপুলেট ওপিনিয়ন্স বিফোর দ্য ইলেকশন। এই যে ইন এর পর প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কত লম্বা ইয়া হইছে, এটারই আমরা জিরান্ড ফ্রেজ বলতেছি আর কি। এটা তো আপনারা জানেন। দেখি আর উদাহরণ পাওয়া গেলে তো দেখাইলাম। আজকে চেষ্টা করতাম যে আজকের ইয়া থেকে আপনাদেরকে কিছু উদাহরণ দেখানোর জন্য, কিন্তু আজকে সময় ছিল না যে খুব বেশি ইয়া করার। অবশ্যই এগুলো আমি পড়ে ফেলছি আজকে, দেখছি যে কোনো এরকম উদাহরণ ছিল না এখানে। দাঁড়ান, হিস্ট্রি রিপ্রেসেন্ট মালয়েশিয়ান লেবার কনসার্নিটি, কয়েকদিন আগে মালয়েশিয়া লোকজন যায় এয়ারপোর্টে আটকাইছিল গত 2 দিন আগে, সেখানের মধ্যে এই যে এটা ঠিক আছে, ওয়ার্কার কেপ্ট অন বিং ডিসিভড বাই গোস্ট রিক্রুটার্স, এটা হচ্ছে এটা বোঝা গেছে যে প্রিপোজিশনের পরে ইয়া যুক্ত হয়ে এটা সোজা। আর এখানে কোনো কিছু আছে, a portion of the money is also being laundered to, এটা সোজা, noting that in a recent letter to both governments and for UN talked about explanation, এই যে দেখেন এখানে দেখেন, in a recent letter to both governments, 4 UN experts talked to 4 UN experts talked about exploitation, এই যে এখানে সেন্টেন্স ধরেন, এই যে এই অংশটা 4 expert talked about exploitation, এরপর দেখেন নোটিং দ্যাট সার্টেইন, এই যে এই অংশটা এই যে আমরা বাড়াইলাম, এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। নোটিং দ্যাট সার্টেন হাই গভর্নমেন্টস, যদিও নোটিং দ্যাটের পরে সে আরেকটা ক্লজ যুক্ত করছে, এভাবে যুক্ত করা যায়, কিন্তু ওভারঅল আপনি পার্টিসিপল হিসেবে কল্পনা করতে পারবেন, কিন্তু এটা পরে ফ্রেজ যুক্ত করে করা যাবে, ক্লজ যুক্ত করে, কিন্তু তার মানে এটা না যে এটা পুরাটা যদি নোটিং থেকে শুরু করেন তাহলে এটা একটা ফ্রেজ, ফ্রেজের ভিতরেও আবার ক্লজ থাকতে পারে, এরকম ব্যাপার আছে। যাই হোক, এখন এটা একটু জটিল হয়ে যাবে। নোটিং দ্যাট সার্টেন হাই লেভেল অফিসিয়ালস ইন বোথ গভর্নমেন্টস আর ইনভলভড ইন দিস বিজনেস অর কন্ডোনিং ইট, তাহলে দেখেন এই অংশটা, এই যে এটারে পার্টিসিপল ফ্রেজ বলতেছি আমরা। আর কিছু আছে এখানে আইএনজি দিয়ে নাই, এগুলো ছোট ইয়া তো, আমরা পরে আরো ইয়া যখন আর্টিকেল পড়বো বা কম্প্রিহেনশন পড়বো তখন দেখানোর চেষ্টা করব। তবে এখানের মধ্যে দেখেন অ্যাবসলিউট ইউজ, আর আনু মোহাম্মদের যে আর্টিকেলটা দেওয়া হয়েছে এটা মনে রাখবেন হচ্ছে যে টু বি ক্রিটিক্যাল টু গভর্নমেন্ট, টু বি ক্রিটিক্যাল টু পাওয়ার, ওই জন্য দেওয়া হয়েছে যে আপনি যখন গভর্নমেন্টের সুনাম করবেন একটা প্যারা ইয়ার মধ্যে এরকমও রাখতে হবে যে ইউ আর ক্রিটিক্যালি অ্যানালাইজিং, মানে যে টপিকটা আসছে ওটার আপনি ক্রিটিক্যালি দেখার জন্য একটা প্যারা দিতে পারেন, ওই প্যারার মধ্যে আনু মোহাম্মদরা কাজে লাগবে আর কি। যাই হোক, আসেন তাহলে এই যে দেখেন এতক্ষণ যা দেখছেন যে দুই পাশের সাবজেক্টই সমান, কিন্তু এখন দেখেন দুই পাশের সাবজেক্ট সমান না। দুই পাশের সাবজেক্ট যখন সমান না, আপনি আইএনজি দিয়ে বিং ফাইন শুরু করতে পারবেন না। দ্য ওয়েদার বিং ফাইন, এটার অ্যাবসলিউট ইউজ বলে, এটাতে সাধারণত বিং থাকে। এই যে স্প্রিং অ্যাডভান্সিং, দ্য শ্যালো অ্যাপিয়ার্ড, মানে স্প্রিং আসতেছে আর দ্য শ্যালোজ অ্যাপিয়ার্ড, মানে ওই পাখির কথা বলতেছে। শ্যালোজ মানে জানেন, আমরা বলি না আল্লাহ যদি ইচ্ছা করে, গড উইলিং, আল্লাহর ইচ্ছায় বা গডের ঈশ্বরের ইচ্ছায়, উই উইল হ্যাভ অ্যানাদার মনসুন। টর্টয়েজ, এই যে এটা খুব দারুণ উদাহরণ, যে এই যে দেখেন এগুলা কাইন্ড অফ মানে এগুলারে হচ্ছে যে ক্লজ উইদাউট ভার্ব ও বলে। যাই হোক, এটা এখন আবার বোঝার দরকার নাই, আমার যেটা বোঝা দরকার এটা কিন্তু ওই যে ভার্বলেস ক্লজ, এখন এটা একটু জটিল হয়ে যাবে। এটা হচ্ছে ভার্বলেস ক্লজ, এগুলা দিয়ে সেন্টেন্স অনেক সুন্দর করে লেখা যায়। টর্টয়েজ আর লং লিভ ক্রিয়েচার, মানে টর্টয়েজ হচ্ছে লং লিভ ক্রিয়েচার, মানে অনেকদিন বাঁচে। সাম হ্যাভিং এ লাইফ এক্সপেক্টেন্সি অফ অ্যারাউন্ড 150 ইয়ার্স, তাহলে কচ্ছপরা এরকম হয়েছে যাদের লাইফ এক্সপেক্টেন্সি, জীবনকাল এক্সপেক্টেন্সি কত হয়, 150 বছর হয়। তাহলে সাম হ্যাভিং, আচ্ছা এখানে হ্যাভিং চলে আসছে, তো এই জন্য আমরা হচ্ছে যে এটারে ভার্বলেস ক্লজ বলবো না, আপাতত বলার দরকার নাই, তাহলে একটু ঝামেলা বাইরে যাবে। এটা হচ্ছে যে তাহলে এই যে হ্যাভিং কেন হইছে, সাম কেন হইছে, সাম আর টর্টয়, সাম হ্যাভিং
এ লাইফ এক্সপেক্টেন্সি অফ অ্যারাউন্ড এত, এটা দিয়ে আমি হচ্ছে একটা অতিরিক্ত ইনফরমেশন দিলাম বা অতিরিক্ত কথা বললাম। হ্যাঁ, তো টর্টয়েজ, এখানে টর্টয়েজের ইয়ার সাম কিন্তু ভার্ব একই না, এই জন্য এটা মানে আপনি আইএনজি দিয়ে করতে পারবেন না। তার যদি আমি সাম না দিতাম তাহলে কি হইতো, টর্টয়েজ আর লং লিভ ক্রিয়েচার হ্যাভিং এ লাইফ এক্সপেক্টেন্সি অফ অ্যারাউন্ড 150 ইয়ার্স, তখন হইতো যে যত টর্টয়েজ আছে সবাই 150 বছর বাঁচে। বুঝছেন, এরকম হয়ে যেত, অর্থ চেঞ্জ হয়ে যেত, সাম কি কেউ কেউ বাঁচে, তাহলে এটার সাবজেক্ট একই না, এই কারণে এগুলো অ্যাবসলিউট ইউজ বলতেছি আমরা। আর লিঙ্কিং ভার্বের পরেও আপনার পার্টিসিপল বসতে পারে এবং এটা দিয়ে খুব সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করা যায়। আমরা ট্রান্সলেশনে গিয়ে দেখবো। দ্য লেসন ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং, ওয়াজ বি ভার্ব মানে এটা, এই যে লিঙ্কিং ভার্ব, ইন্টারেস্টিং তখন কি হয়ে যাবে পার্টিসিপল, এটা সিম্পল ইউজ। এটা আমরা এবার অনুবাদ দেখি, আমরা কিছু কিছু নর্মাল অনুবাদ দেখি, তারপর একটু কঠিনে যাব। মেয়েটি নাচতে নাচতে ক্লাসে ঢুকলো, তাহলে নাচতে নাচতে যে দ্বিত্ব, বাংলা বাক্যে যে দ্বিত্ব হয়, হ্যাঁ, এই দ্বিত্ব সবকিছুই পার্টিসিপল দিয়ে করতে হয়, মনে থাকবে পার্টিসিপল। এখন একটু আমরা কঠিনে যাব, তাহলে এটা কি হবে নর্মাল বলেন তো, মেয়েটি, দ্য গার্ল এন্টার দ্য ক্লাস, দ্য গার্ল এন্টার্ড দ্য ক্লাস, আর পুরা লিখলাম না, বুঝছেন মনে হয়, দ্য গার্ল এন্টার্ড দ্য ক্লাস। এই যে জাস্ট সেন্টেন্স লিখে ফেলবেন, এই নাচতে নাচতের জন্য খালি একটা ভার্ব আনলেই হবে, ড্যান্সিং। এবার দেখেন, এইবার আপনি মনে রাখেন যে কোনো যদি ওই যে জিরান্ডের কোনো লক্ষণ টক্ষণ না থাকে, মানে প্রিপোজিশনের পরে না হয়, তারপরে ধরেন সাবজেক্ট হিসেবে না হয়, অবজেক্ট হিসেবে না হয়, কমপ্লিমেন্ট হিসেবে না হয়, তখন একটা সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকবে। যদি একের অধিক ফাইনাইট ভার্ব থাকে সেটা নন ফাইনাইট করতে হবে এবং সেটার নাম পার্টিসিপল হবে। বুঝছেন কি বলছি? একটা সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব থাকা অবস্থা অন্য কোনো ভার্ব আসলে সেটাকে নন ফাইনাইট করতে হবে, এবং নন ফাইনাইট কেমনে যদি আইএনজি দিয়ে করেন সেটার নাম কি হবে, পার্টিসিপল হবে। এবার দেখেন সেম উদাহরণ আমরা অন্যভাবে দেখানোর চেষ্টা করছি। দ্য বেবি কেম আর ওয়েন্ট টু হিজ সিস্টার, গল্প শেষ, এরপরে যা যুক্ত করবেন সব দিতে হবে। লাফিং, ক্রাইং, প্যান্টিং, ওয়াকিং, টকিং, নাচতে নাচতে, দৌড়াইতে দৌড়াইতে, প্যান্টিং মানে হাঁপাতে হাঁপাতে, হাঁপাতে হাঁপাতে। এবার দেখেন জিরান্ড এন্ড পার্টিসিপলের মধ্যে বেসিক পার্থক্য এই যে এতক্ষণ দেখেন আমি যেই ভার্বের প্লাস আইএনজিটা দি কোনো ফ্রেজ শুরু হবে সেটার নাম জিরান্ড ফ্রেজ হবে নাকি পার্টিসিপল ফ্রেজ হবে, সেটা ডিপেন্ড করবে এটা কি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করতেছে বা অবজেক্ট হিসেবে কাজ করতেছে। মাস্টারিং কোডিং ল্যাঙ্গুয়েজেস প্রফিশিয়েন্টলি, ওয়াজ আছে তার মানে এটা সেন্টেন্সের সাবজেক্ট, তার মানে এটা নিশ্চিত কি জিরান্ড। ঠিক একই রকম ভাবে নিচের গুলা পড়ে ফেলেন, কোনোটা না বুঝলে জিজ্ঞেস করেন। এবার বলেন এখন এটা কি হয়ে গেছে, এই যে সেম জিনিস আমি খালি একটা কমা যুক্ত করে দিছি, দেখেন কমা যুক্ত করে দিছি, যুক্ত করে এখন তো আর এটা সেন্টেন্সের সাবজেক্ট নাই, কারণ এই নতুন সাবজেক্ট চলে আসছে। দেখেন যদি হিটা বাদ দিতাম, হি বাদ দিলে ওই যাই হোক ওইটা চেঞ্জ করতে হইতো আগের মতো, এই যে এইভাবে ওয়াজ নট ইজি এই টাইপের, তাহলে এটা হয়ে গেছে পার্টিসিপল ফ্রেজ। দেখেন পার্টিসিপল ফ্রেজ দিয়ে লম্বা করে এখন সেন্টেন্স বানাইতে পারবেন, এই যে এভাবে বানায়। কমপ্লিটিং এ প্রেস্টিজিয়াস ইন্টার্নশিপ প্রোগ্রাম, শি ইজ নাও এ গুগল এমপ্লয়ি, জাস্ট এই যে কমা যুক্ত করে দিলাম, এখন এটার নাম পার্টিসিপল ফ্রেজ হয়ে গেছে। সেম জিনিস দেখেন আবার, কমপ্লিটিং ক্রিয়েটিভ রাইটিং কোর্স ওয়াজ নট ইজি জার্নি, তাহলে এটা কি এক্সেলিং ইন, দক্ষ হওয়া কোথায়, প্লেইং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ইমপ্রুভিং কুকিং স্কিলস সিগনিফিক্যান্টলি, ওয়াজ আছে তার মানে এটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করছে, কমা দিই নাই কিন্তু দেখেন কোনো কমা নাই, কিন্তু দেখেন সেম জিনিসটা আমি কি বানাই ফেলছি, পার্টিসিপল ফ্রেজ বানাই ফেলছি, খালি কমা দিছি। এটার নাম কি হয়ে গেছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা পার্টিসিপল ফ্রেজ। আর আগের সেন্টেন্সে এটা কি ছিল, নাউন ফ্রেজ অথবা জিরান্ড ফ্রেজ, একই রকম। দেখেন কালার চেঞ্জ করার অর্থ হচ্ছে যে এটা এর দূর পর্যন্ত এটা পুরাটা। হ্যাঁ, ট্রান্সলেটিং সিম্পল টেক্সট, প্রথমে এই যে এখানে আপনাদের রাইটিং স্কিল ইমপ্রুভ করবেন কেমন এটাও দেওয়া আছে। প্র্যাকটিসিং ট্রান্সলেটিং শর্ট সেন্টেন্সেস, প্রথমে শর্ট সেন্টেন্সের জন্য আমরা প্রথমে শর্ট সেন্টেন্স দিই, পরে বড় সেন্টেন্স। ট্রান্সলেটিং সিম্পল টেক্সট, ছোটখাটো সোজা টেক্সট অনুবাদ করবেন, সাচ এজ নিউজ আর্টিকেলস, ব্লগ পোস্ট। টু ইমপ্রুভ কম্প্রিহেনশন অ্যান্ড অ্যাকুরেসি ইজ এ স্টেপ টু ইমপ্রুভিং রাইটিং স্কিল, এগুলো হচ্ছে স্টেপ। তারপরে কি করবেন, ইডিওমেটিক এক্সপ্রেশন, এই যে এখান দিয়ে আমার ইয়ার কারণে দেখা যাচ্ছে না, এটা কি লিখছি,
আচ্ছা, লার্নিং, লার্নিং ইডিওম্যাটিক এক্সপ্রেশন শেখা। এরপরে কালচারাল নুইসেন্স, কালচারাল, আপনি যখন কোনো দেশের কালচার নিয়ে লিখবেন, আপনি মিডল ইস্টের বা জায়নিজম নিয়ে কোনো কিছু লিখবেন, তাহলে আপনার ওখানের কালচারটা জানতে হবে, কালচারাল নুইসেন্সটা জানতে হবে। এক এক দেশের এক এক কালচার, নো কাবাইজ আমাদের কালচার। এটা ছাড়াও ধরেন আমাদের দেশে হচ্ছে ধরেন মানে ফিমেলদের সাথে আপনি কোলাকুলি করতে পারবেন না, এটা হচ্ছে যে কালচারাল নুইসেন্সের মধ্যে পড়ে না আমাদের, কিন্তু অন্য দেশে এটা হাগিং করা হচ্ছে যে কোনো কোনো দেশে এটা নর্মাল। তো এর কালচারাল নুইসেন্স এরকম অনেক কিছু আছে, যে আমার মাথায় যেটা আসছে এখন বললাম। ট্রান্সলেটিং সাবটাইটেলস ফর ভিডিও অ্যান্ড মুভিং, এই যে মুভি আর ভিডিওর জন্য সাবটাইটেল করতে পারলে আপনার রাইটিং স্কিল ইমপ্রুভ করতে পারে। কোলাবোরেটিং উইথ ল্যাঙ্গুয়েজ পার্টনার, একজন ল্যাঙ্গুয়েজ পার্টনার টু এক্সচেঞ্জ ট্রান্সলেশন এন্ড প্রোভাইড ফিডব্যাক, এই জন্য আমরা টেলিগ্রাম গ্রুপ খুলছি যে আপনারা নিজেরা এক্সচেঞ্জ করবেন, না পারলে আমারও জিজ্ঞেস করবেন ক্লাসের পরে। সেম জিনিস প্র্যাকটিসিং ট্রান্সলেটিং শর্ট স্টোরিজ, করাটা, করাটা ছিল এতক্ষণ, এখন ট্রান্সলেটিং শর্ট স্টোরি করে, প্র্যাকটিস করে, হি ইজ নাও প্রফেশনাল ট্রান্সলেটর। এতক্ষণ এটা হচ্ছে করে, এতক্ষণ ছিল করা, এটা ডিফারেন্ট। এখন দেখেন অ্যানি বইটা ছেঁড়া অবস্থায় পেলো, ছেঁড়া অবস্থা মানে তার অবস্থা বুঝাচ্ছে অ্যাডজেক্টিভের মতো, তাহলে এখানে আমরা কি ইউজ করব? পার্টিসিপল ইউজ করব। তো আমরা যেখানে ছিলাম আর কি, প্রথমে আমরা সোজা উদাহরণ দেখি। অ্যানি হচ্ছে বইটি ছেঁড়া অবস্থায় পেলো, তো ছেঁড়া অবস্থায় পাওয়া, এই যে অবস্থা বুঝাচ্ছে, দেখেন অবস্থা বুঝেই আপনি বুঝতে পারবেন যে এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কি পার্টিসিপল, ছেঁড়া অবস্থায় পাইছে। তো পার্টিসিপল মানে আমরা ওই যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম বলি না, পাস্ট পার্টিসিপল ফর্ম ওই রকমই অ্যানি। তাহলে অ্যানি বইটি ছেঁড়া অবস্থায় পেলো, অ্যানি ফাউন্ড, এই যে অ্যানি ফাউন্ড কি পেলো? বইটি, ফাউন্ড দ্য বুক। তাহলে অ্যানি ফাউন্ড দ্য বুক ছেঁড়া অবস্থায়, তাহলে কি ছেঁড়া পাইছে, কি হবে এটা? টর্ন। টিয়ার মানে কি ছেঁড়া, টর্ন। আচ্ছা, এটা আশা আশা করি বুঝা গেছে। এই যে অংশটা হচ্ছে বেসিক্যালি পার্টিসিপল। তাহলে আপনি ফাউন্ড কেটে দেন, সেন্টেন্স হবে না। ওইটাই আমরা প্রথমে বোঝানোর চেষ্টা করছি। তারপরে আসেন, পুলিশ তাকে ঘুষ নেওয়ার সময় গ্রেপ্তার করলো। ঘুষ নেওয়ার সময় তার মানে ভার প্লাস আইএনজি, ঘুষ নেওয়া অবস্থা বুঝাচ্ছে। তাহলে পুলিশ তাকে গ্রেপ্তার করলো, এটা হচ্ছে বেসিক্যালি সেন্টেন্স। গ্রেপ্তার করলো, পুলিশ তাকে গ্রেপ্তার করলো। ঘুষ নেওয়ার সময় এটা হচ্ছে যে পার্টিসিপল ফ্রেজ। তাহলে ঘুষ নেওয়ার সময়, তাহলে পুলিশ অ্যারেস্টেড করলো, পাস্ট ইনডিফিনিট না, করলো, পুলিশ অ্যারেস্টেড হিম। সোজা এখন কি ঘুষ নেওয়া অবস্থায়, টেকিং ব্রাইব, সোজা বুঝা গেছে। কট হিমও একই কথা, কট হিম হবে, সমস্যা নেই। এবার দেখেন একটু বড়, এবার কম্বো প্যাকেজের সুবিধার কথা জেনে জোবায়ের পিটুয়েতে ভর্তি হলো। এই যে করে, এই যে লম্বা, এইটাই ওই যে একটু আগে আনু মোহাম্মদের লেখায় দেখছেন না, কজিং, কি কজিং এ পুরাটা লিখছে সে এরকম। তাহলে জোবায়ের গট অ্যাডমিটেড অ্যাট পিটুয়ে, এই যে কমা দিয়ে আমি হচ্ছে যে এই পুরাটা লিখে দিতে পারবো, এটা ভাবেই সেন্টেন্স বড় করে। নোয়িং অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজেস অফ কম্বো প্যাকেজ, অ্যাডভান্টেজেস অফ জায়গায় এখানে অন্য ওয়ার্ড ইউজ করছি আমি, দেখেন কি ইউজ করছি, নোয়িং দ্য বেনিফিটস অফ দ্য কম্বো প্যাকেজ, জোবায়ের এনরোলড ইন পিটুয়ে, অথবা গট অ্যাডমিটেড অ্যাট পিটুয়ে, দুইটাই হবে, কোনো অসুবিধা নাই। বুঝা গেছে? এটা কোনো সমস্যা আছে কারো? এই যে আমি এটা যদি করতে পারি, এই যে তাহলে আমি সেন্টেন্স লম্বা করতে পারবো এবং ইংরেজিতে প্রচুর তথ্য আমি ইনক্লুড করতে পারবো। আপনি যখন রচনা লিখবেন, আপনি যখন সামারি লিখবেন, তখন আমার এই রিডিউসিংটা লাগবে। এই যে ফ্রেজ দিয়ে আপনি বহুত কিছু আপনি করে ফেলতে পারবেন সামারি লেখার সময়। ফ্রেজ দিয়ে আপনি অনেক ইনফরমেশন এক জায়গায় পুট করতে পারবেন। আমি যদি ফ্রেজ ভালো না জানি, আমি সামারি ভালো লিখতে পারবো না। দিস ইজ কল্ড পার্টিসিপল ফ্রেজ, এবং দিস ফ্রেজ ইজ মডিফাইং জোবায়ের এনরোলড ইন পিটুয়ে। গট ইট। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। এবার দেখেন ডেইলি স্টারের এই যে ফয়েজ আহমেদ তৈয়বের যে ইয়াটা, ওই যে আমরা এই যে এই আর্টিকেলটার কথা আপনাদের মনে আছে? ডেইলি স্টার, এটার কি ছিল? ফয়েজ আহমেদ, আরে বানান যাই না, আমি একটু ইয়া করে লিখতেছি, আসবে এই যে ফয়েজ আহমেদ তৈয়ব চলে আসবে। এই যে এই ইয়াটার কথা মনে আছে? এই যে এখান থেকে আমরা প্রথম সেন্টেন্স থেকে নিছি, দেখেন এই যে এখান থেকে এখানে আপনি অনেক, আমরা এতক্ষণ যা করাইছি এরকম অনেক উদাহরণ পাবেন, বুঝছেন? এই যে কিছু দেখানোর চেষ্টা করি।
এই জানেন এটা এটা আমরা একটু আগে এখান থেকে নিলাম, এই যে এটা এটা এই উদাহরণটারে আমরা হচ্ছে ওখানে নেওয়ার চেষ্টা করছি। এই যে এটা দেখেন, দ্য কন্টিনিউয়াস ডলার ক্রাঞ্চ অ্যান্ড ডলার পেমেন্ট ক্রাইসিস, মানে কন্টিনিউয়াস ক্রমাগত ডলার সংকট বা ডলারে পেমেন্টে পরিশোধের যে সংকট, হ্যাভ পারসিস্টেড মানে এক্সিস্ট আছে মানে রয়ে গেছে ফর দ্য পাস্ট 20 মান্থস। এই যে হ্যাভ পারসিস্টেড মানে এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর সেন্স বোঝাচ্ছে যে গত 22 মাস ধরে ডলারের পেমেন্টের যে সমস্যা, ডলার যে সংকট সেটা রয়ে গেছে। এটা এই যে সেন্টেন্স শেষ দেখেন, খুব খেয়াল করেন, এটাই আমরা এটা যদি শিখতে পারি আমরা হচ্ছে সামারি লিখতে পারবো, যে ছোট সেন্টেন্স করে ফেলতে পারবো অনেক বিশাল। ফার্দার স্ট্রাগলিং, স্ট্রাগলিং মানে শ্বাসরুদ্ধকর অবস্থায় তৈরি করছে কাদের জন্য? দ্য কান্ট্রিজ বিজনেস এন্ড এমপ্লয়মেন্ট, দেশের ব্যবসা এবং কর্মসংস্থান খাতকে, খাত কি মানে খাতকে শ্বাসরুদ্ধকর অবস্থায় ফেলছে কিসের কারণে? ডিউ টু এলসি সাবস্ট্যান্ডার্ড কন্ট্রোল। এলসি মানে এলসি তো বুঝেন আপনারা, লেটার অফ ক্রেডিট, যেটা দিয়ে আমরা হচ্ছে লেটার অফ ক্রেডিট করে বাইরে থেকে পণ্য আনি। এলসির যে সাবস্ট্যান্ডার্ড নিম্নমানের নিয়ন্ত্রণ, এই নিম্নমানের নিয়ন্ত্রণের কারণে কর্মসংস্থান এবং ব্যবসা কি হচ্ছে? আরো পঙ্গু হয়ে যাচ্ছে, আরো শ্বাসরুদ্ধকর অবস্থায় পড়ছে। এই যে ডলার ক্রাঞ্চ আর ডলার পেমেন্ট ক্রাইসিসটা বেসিক্যালি এলসির সাথে জড়িত। এলসি করতে পারতেছেন না ডলার ক্রাইসিসের কারণে, এই জন্য আপনার ইকোনমি, আপনার কর্মসংস্থান, আপনার ব্যবসাগুলো কি হয়ে যাচ্ছে? স্ট্রাগলিং হয়ে যাচ্ছে। এই যে এটা লিখলাম আমি, দিস ইজ কল্ড মডিফায়ার, দিস ইজ কল্ড পার্টিসিপল ফ্রেজ। এবং আমি যদি ডেইলি স্টারের ওই আর্টিকেলটাতে যাই, আমার মনে হয় আরো পাওয়া যাইতে পারে। দেখেন 68টা আইএনজি আছে এখানে না? আচ্ছা আচ্ছা, এই যে দেখেন এইখানে একটা দেখেন, এই যে আরে ডেইলি স্টারের অ্যাড এর জন্যই কিছু করা যাইতেছে না, দেখছেন কি যে দুঃখ পত্রিকা ভরা। এটা দেখতেছেন, বিং আনএবল টু মেক দ্য পেমেন্টস ইন টাকা, এটা কি বলেন তো? একটু আগে পড়াইছি। আহা খুব বিরক্ত লাগতেছে এটা আমার। এইভাবে পত্রিকা পড়তে পারবেন? ফালতু অ্যাড ম্যাড দিয়া খুশি হয়েছে, এবার ঢুকছি যে বেচারা চাচ্ছেই না। পত্রিকা পড়া যাবে? আচ্ছা ছোট করলাম, দেখেন ছোট করলে আপনারা দেখেন নাকি আমি জানি না। এ দেখেন, বিং আনএবল টু মেক ডিউ পেমেন্টস ইন টাকা, টাকায় ডিউ পেমেন্ট করতে ব্যর্থ হয়ে it decided to issue special bonds worth nearly 26 কোটি টাকা। তাহলে meanwhile the government is also suffering from local currency crisis, মানে লোকাল কারেন্সি ক্রাইসিস চলতেছে, আমার টাকার ক্রাইসিস চলতেছে। তাহলে এই যে এটারে আমি লিখছি যে এই টাকার ক্রাইসিসে কারণে বিং আনএবল টু মেক ডিউ পেমেন্টস ইন টাকা, এই যে ইয়া হয়ে কি হয়ে পেমেন্ট টাকায় পেমেন্ট করতে না পেরে, সুন্দর অনুবাদ হবে এভাবে, এটারেই বলে কি? পার্টিসিপল ফ্রেজ। আরো দেখি আমরা আর পাই নাকি, দেখেন আরগুলা হচ্ছে বেসিক্যালি এই যে দেখেন উইথ আউটস্ট্যান্ডিং পেমেন্ট, এটা ইয়া না। আচ্ছা এখানে আর নাই, জাস্ট এটা একটা ভালো উদাহরণ আমরা পাইলাম। এই যে পাইছি আর একটা, দেখেন এই যে এখানে দেখেন, ডিসপাইট শ্রীলঙ্কা স্টেবিলাইজিং ইটস ইকোনমি উইথ 6 to 9 months of entering to deal with IMF, বাংলাদেশ হ্যাজেন্ট। বাংলাদেশ যেটা শ্রীলঙ্কা কি, শ্রীলঙ্কা স্টেবিলাইজ তাদের অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায়, ডিসপাইট শ্রীলঙ্কা স্টেবিলাইজিং দ্য ইকোনমি উইদিন 6 to 9 months অফ এন্টারিং এ ডিল উইথ আইএমএফ এর সাথে চুক্তির 9 মাসের মধ্যেই তারা হচ্ছে তাদের ইকোনমিকে স্টেবিলাইজ করতে পারছে, স্থিতিশীল করতে পারছে, কিন্তু বাংলাদেশ পারে নাই। বাংলাদেশ হ্যাজেন্ট, এই যে পারে নাই এটার আমি ইলাবোরেট করতে, বাংলাদেশ হ্যাজেন্ট রেইজিং কোশ্চেনস, যেটা প্রশ্ন তোলে অ্যাবাউট দ্য ইফেক্টিভনেস অফ আইএমএফ এঙ্গেজমেন্ট হিয়ার, বুঝছেন? এই যে রেইজিং কোশ্চেন, দিস ইজ কল্ড পার্টিসিপল। এভাবে আমরা হচ্ছে যে পার্টিসিপল যোগ করব। আশা করি প্র্যাকটিক্যাল উদাহরণ দেখতে পারছেন, বুঝছেন। এখানে আমরা এটা নিয়ে আসছি। এবার দেখেন আপনি হচ্ছে যে এখন বলেন তো, এটা এই যে আমি একটা সেন্টেন্স তৈরি করলাম, সিম্পল সেন্টেন্স উইথ আইএনজি, এখানে পার্টিসিপল ফ্রেজ কোনটা? নাই। তাহলে রিভিউইং পেশেন্ট হিস্ট্রি, এটা কি? এটা অবশ্যই নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের মধ্যে কোনটা? একটু আগে যেটা পড়াইলাম কোনটা বলেন তো? জিরান ফ্রেজ, ভেরি গুড। তাইলে রিভিউইং পেশেন্ট হিস্ট্রি এটা হচ্ছে বেসিক্যালি নাউন ফ্রেজ, এবং যেহেতু ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে এটার নাম জিরান ফ্রেজ। ইজ ইম্পর্টেন্ট ফর ডায়াগনোসিস। এবার দেখেন, এখন দেখেন এখানে পার্টিসিপল ফ্রেজ আছে,
এই যে দেখেন পার্টিসিপল ফ্রেজ দিয়ে কিভাবে সেন্টেন্স বড় করে ফেলি। এই যে দেখেন অ্যাডিং পার্টিসিপল মানে অতিরিক্ত তথ্য দিছি, রিভিউইং পেশেন্ট হিস্ট্রি, ডকুমেন্টিং সিমটমস। সিমটম গুলা কি করে ডকুমেন্ট করে পেশেন্টের হিস্ট্রি রিভিউ করা খুবই গুরুত্বপূর্ণ কোনো রোগ নির্ণয়ের জন্য, মানে ডায়াগনোসিস করার জন্য। বুঝা গেছে? আবার বলে জিরান্ড, জিরান্ড কোথা থেকে আসছে? এটা কি জিরান্ড নাকি পার্টিসিপল? এই হিস্ট্রি এটারে ইয়া করতেছে, এই যে এটারে মডিফাই করতেছে সে। এবার কি করছি বলেন তো? তাহলে রিভিউইং পেশেন্ট হিস্ট্রি, ডকুমেন্টিং সিমটমস এন্ড নোটিং প্রিভিয়াস ট্রিটমেন্টস ইজ ইম্পর্টেন্ট ফর ডায়াগনোসিস। দেখছেন বড় সেন্টেন্স করে ফেলছি কেমনে? আমি জাস্ট দুইটা তথ্য যুক্ত করছি, অ্যাডজেক্টিভ ফ্রেজ যুক্ত করছি। অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে কোনটা যুক্ত করছি? প্রেজেন্ট পার্টিসিপল। এটারে কেউ কি অ্যাডজেক্টিভ ক্লজ বানাই ফেলতে পারবেন? রিভিউইং পেশেন্ট হিস্ট্রি which is documenting symptoms and noting previous treatments, which যোগ করলে হয়ে যাবে। পরেরটা দেখেন এবার কি করছি বলেন তো? ও আচ্ছা, এই একজন জিজ্ঞেস করছেন কি ডকুমেন্টিং এর প্রপার অনুবাদ কি হবে? ডকুমেন্টিং এর নরমাল অনুবাদ হচ্ছে নথিভুক্ত করা, মানে ফাইলিং করা, নথিভুক্ত করা। ফাইলিং করা তো ইংরেজি, নথিভুক্ত করা। বা এখানে হচ্ছে যে এখানে আরো বলতে পারেন যে ডকুমেন্টিং সিমটমস, সিমটম গুলাকে, তার লক্ষণ গুলাকে কি করা? লিখে রাখা, বা হচ্ছে নথিভুক্ত করা, বা কি হিস্ট্রিতে অন্তর্ভুক্ত করা। এই টাইপের অনেক কিছু হইতে পারে, যেটা আমরা বাংলা করলে যেটা সুন্দর লাগে এটা দিতে পারবো। বুঝছেন? আশিফে সিদ্দিকা, লিপিবদ্ধ করা। হ্যাঁ, লিপিবদ্ধ করা হবে, আরিফা সিদ্দিকা। এবার দেখেন আমি কি করছি, এটা একটা দেখাইলাম, দেখানোর পরে দেখেন এই যে এই 13 রেকর্ডেড ক্লাসে এই উদাহরণটা ছিল, while the energetic children laughing and running, হেসে এবং দৌড়, আর হ্যাপিলি প্লেইং ইন দ্য পার্ক। এই যে এটা সেন্টেন্স দেখেন, while the energetic clause, এটা while the energetic children are happily playing in the park, এই যে একটা ক্লজ শেষ। এই যে আমি এখন অতিরিক্ত তথ্য যুক্ত করার জন্য কি নিয়ে আসলাম? পার্টিসিপল নিয়ে আসলাম, লাফিং এন্ড রানিং। তাহলে ওই যে চিলড্রেনের অবস্থা বোঝাচ্ছে। এভাবেই বড় করে সেন্টেন্স, মাথায় রাখেন। তারপরে এই যে আমি চাইলে এটা নাও তো দিতে পারতাম, না দিলেই তথ্যটা দিতাম না, কোনো সমস্যা নাই। এবার আর একটা সেন্টেন্স শুরু হয়েছে দেখেন ক্লজের পরে, যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স, দেয়ার প্যারেন্টস আর লেজারলি প্রিপেয়ারিং এ পিকনিক নিয়ার বাই। এই যে একটা কমপ্লেক্স সেন্টেন্স শেষ, এটা বাদ দিলেও শেষ, দিলেও থাকবে, না দিলেও থাকবে। এবার আমি এই যে অতিরিক্ত তথ্য যুক্ত করছি, কজিং, স্ট্রাগলিং, ফার্দার স্ট্রাগলিং এর মতো, লেইং আউট আ কালারফুল ব্ল্যাঙ্কেট, একটা কালারফুল ব্ল্যাঙ্কেট বিছাইছে ওখানে, অ্যারেঞ্জিং স্যান্ডউইচেস অ্যান্ড স্ন্যাক্স অন উইকের বাস্কেট। এই যে জাস্ট অতিরিক্ত তথ্য দিছে, এটা দিয়ে আর কিছু না, কিচ্ছু করে না। আর এটা দিয়ে আপনি হচ্ছে যে সেন্টেন্স বড় করতে পারবেন। এটা সেন্টেন্স লেখার জন্য আমাদের কাজে লাগবে। আসলে ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ বলতে আমরা জানি এটা 2+ ভার্ব না। ইনফিনিটিভ মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম, আর টুটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ইনফিনিটিভ মার্কার। আপনি রেকর্ডেড ক্লাস দেখলে আমি এখানে বিস্তারিত বলছি, তাও একটু বলে যাব। তাহলে ইনফিনিটিভ হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব অফটেন প্রিসিডেড বাই টু, সাধারণত টু দ্বারা শুরু হয়, টু নাও থাকতে পারে। আর অবশ্যই এটার নাম ভার্ব নাউন, যেহেতু ভার্ব ইয়া থেকে নাউনের মতো কাজ করে। এটা জিরান্ডো ভার্বাল নাউন, ভার্বাল নাউন, এটা ভার্ব নাউন, কারণ দুইটাই অবজেক্ট বহন করে। টু তাহলে কি প্রিপোজিশন না, মনে রাখবেন টু যখন টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, দেন উইথ এ ভিউ টু গোয়িং দেয়ার, লুক ফরওয়ার্ড টু টেকিং, এই তখন টু হচ্ছে যে প্রিপোজিশন। কিন্তু এখানে টু কিন্তু প্রিপোজিশন না, এটা ইনফিনিটিভ মার্কার। তাহলে এই জন্য ইনফিনিটিভের সংজ্ঞা হচ্ছে ইজ দ্য বেস ফর্ম অফ ভার্ব অফ অফন প্রিসিডেড বাই টু, ইটস আ কাইন্ড অফ নাউন উইথ সার্টেন ফিচার্স অফ ভার্ব। যেহেতু এখানে ভার্বের ফিচার থাকে, সো ইট ইজ ভার্ব নাউন লাইক জিরান্ড। কিভাবে বাক্য গঠন করে? ইনফিনিটিভ দিয়ে চমৎকার চমৎকার বাক্য তৈরি করা যায়। এটা ইনফিনিটিভ উইদাউট টু, ইনফিনিটিভ উইদাউট টু দিয়েও করা যায়, আবার উইথ দিয়েও করা যায়, উইথ টু। দেখেন নর্মাল আমরা জিরান্ডের যেই যে ইউজ, এখানে সেম ইউজ, কারো কোনো ইয়া থাকার কথা না। টু এর ইজ হিউম্যান, আমরা এআই বলছি, টু এর ইজ এআই, এআইও ভুল করতে পারে, এআই মাত্রই ভুল। তারপর টু ওয়াচ হিম গ্রেইন রিয়েলি গেটস অন মাই নার্ভ, তাহলে তাকে টু ওয়াচ হিম গ্রিন, সে যদি দাঁত বের করে হাসে এটা আমার বিরক্ত লাগে। গেটস অন মাই নার্ভ, গেট সামওয়ান নার্ভ মানে হচ্ছে বিরক্ত লাগা। এবার দেখেন একটু আগে আপনাদেরকে যে উদাহরণটা দিয়ে আসি, মনে আছে?
এই দেখেন উদাহরণটা যে দিছি, মাস্টারিং কোডিং ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্টলি ইজ হার্ড জার্নি। এটা কি ছিল বলেন তো? এগুলা সব কি? এগুলার নাম কি? কি ফ্রেজ বলেন তো? জিরান ফ্রেজ বা নাউন ফ্রেজ, এটাতে কোনো সন্দেহ নাই। এবার দেখেন শুধু আমি ভার্ব প্লাস আইএনজিটারে টু প্লাস ভার্ব করে ফেলছি, একই জিনিস। দেখেন কোনো সমস্যা আছে? ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেছে, আর কিছু না। এই যে একই পরেরটা ভার্ব প্লাস আইএনজি ছিল, এখানে একটা ভুল হইছে। ভুলটা কি? এখানে কমাগুলো হবে না, মাথায় রাখেন, কারণ এটা তো এই যে ভার্ব দিছি পরে কমা বাদ। হ্যাঁ, তাহলে শুধু কি করছি? টু এক্সেল, টু ইমপ্রুভ, টু অ্যাচিভ, টু কমপ্লিট, টু ভলান্টিয়ার। সেম দেখেন ওই উদাহরণগুলা, জাস্ট এটা একটু আগে যে দেখাইলাম। পড়েন পড়েন পড়েন, না বুঝলে জিজ্ঞেস করেন। প্রথমে এটা ছিল, এটারে আমরা কি করছি? জাস্ট টু প্লাস ভার্ব করে ফেলছি। দেখেন, আশা করি বুঝা গেছে। কোনো সমস্যা আছে এটাতে কারো? কোনো সমস্যা নাই আশা করি। এবার দেখেন সেম জিনিস, ওই যে নাউন আর নাউন যেরকম সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট হয়, এটাও সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট হবে। জিরান যেরকম হয় এটাও হবে। আই ডোন্ট ওয়ান্ট টু টক, আমি কি চাই না? টু টক। একই সেম। দেখেন কোনোটা না বুঝলে বলেন। দ্য গ্রেটেস্ট প্লেজার ইজ টু সিং, সিং যা করা গ্রেটেস্ট প্লেজার, গ্রেটেস্ট প্লেজারও তা। এই কারণে এটা কমপ্লিমেন্ট। হিজ কাস্টম ইজ টু রাইড ডেইলি, তার কাস্টম যা রাইড ডেইলিও তা কমপ্লিমেন্ট। এটা একটু হালকা বেগ পাইতে পারেন। আই স হিম গো, এটা তো আপনি গোয়িং হইতে পারতো, কিন্তু এই যে এইগুলা হচ্ছে যে এই ভার্ব গুলা থাকলে লেট গো পরের ইয়া বেস ফর্ম হয়। আই স হিম গো, এখানে টু নাই, টু উজ্জ্ব আছে, মার্কারটা নাই। এগুলা থাকলে মার্কার লাগে না, এই ভার্ব গুলা থাকলে স, লেট। আরো উদাহরণ দেখেন, তাহলে এই ভার্ব গুলা ফিল করা, হার, ওয়াচ, অবজার্ভ, সবগুলা দেখেন সেন্স ভার্ব। ওই যে আমাদের পাঁচটা সেন্সরি অর্গান আছে না, ওই সেন্সরি অর্গানের পাঁচটা ভার্বই হচ্ছে লিঙ্কিং লিঙ্কিং ভার্ব। আবার এট দ্য সেম টাইম এর মধ্যে কিছু ভার্ব আছে যেগুলো হচ্ছে যে পরের ভার্বটা এই যে এই দেখছেন সব। অর্থ আশা করি বুঝছেন। শি ফেল্ট দ্য গ্রাউন্ড শেক, তার মনে হচ্ছে যে মানে মাটি কাঁপছে। দে হার্ড দ্য বার্ড চার্প, চার্প মানে কি? কিচির মিচির করা, পাখি কিচির মিচির করছে। বাকিগুলো বুঝছেন সোজা নিশ্চয়ই। এবার একটু কঠিন উদাহরণ দেখেন, বুঝেন নাকি? ওইগুলারে আমি একটু বড় করছি জাস্ট। দে নোটিস দ্য বুক মিস্টেরিয়াসলি ডিসঅ্যাপিয়ার ফ্রম দ্য শেলফ। এই নোটিস দেখা, অবজার্ভ দেখা, ফিল করা, উইটনেস সাক্ষ্য দেয়া, এই যে এইগুলার পরে এই যে দেখেন এই ভার্বের বেস ফর্ম বসছে, স্কেলেট। আই ফিল দ্য টেনশন ইন দ্য রুম সাডেনলি স্কেলেট, রুমের মধ্যে মানে মানে বিষণ্ণতা বা উদ্বিগ্নতা বাড়ছে, স্কেলেট করা। দেন মানে তারা হুট করে দেখলো কি শেলফ থেকে বইটা গায়েব হয়ে গেছে। এই উদাহরণগুলো বেসিক্যালি আমেরিকান ওই যে বা এমনিতে যে আমরা ভূতের ইয়া পড়ি না, ফিকশন, ওই 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 রকম ইয়াতে এই সেন্টেন্স গুলো ব্যবহার করা হয়, বা আমার ধারণা এগুলা মোস্টলি চ্যাট জিপিটি দিয়ে তৈরি করা, ওখান থেকে কালেক্ট করছে। তাহলে এখানে কি শিখলাম আমরা? সি, ওয়াচ, অবজার্ভ, এই যে এগুলা হিয়ার, লিসেন, রিড, লিসেন টু রিড, ইনফিনিটিভ। এগুলা হচ্ছে যে এগুলা থাকলে ইনফিনিটিভ ইন ইটস রিয়েল ফর্ম। রিয়েল ফর্ম মানে কি? বেস ফর্ম। হোয়ার ইট ডাজন্ট নিড দ্য হেল্প অফ আ ক্লজ মার্কার টু, তখন তার ক্লজ মার্কারের কোনো সহযোগিতা দরকার হয় না। এই ভার্বগুলো থাকলে তার রিয়েল ফর্ম বেস ফর্মে এসে বসে। যেমন আরো উদাহরণ দেখেন, বিড আর লিসেনের, বিড হিম গো দেয়ার, তাকে বিদায় দাও সেখানে যেতে। শি লিসেন টু হিম সিং ফর আওয়ার্স উইদাউট ইন্টারাপশন। বুঝছেন এটার অর্থ নিশ্চয়ই? মডেলস এর পরেও একই ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে? মানে বেস ফর্ম বসবে, ইনফিনিটিভ। হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, উড সুনার, হ্যাড সুনার, দে উড সুনার ওয়াক দেন টেক দ্য বাস। এ দেখেন কি সুন্দর উদাহরণ। দে উড রাদার ওয়াক, রাদার বা সুনার, দেন টেক, দেখেন এই যে ওয়াক এন্ড টেক, দেন টেক, তারা বরং হাঁটুক, বাস নেয়ার চেয়ে হাঁটে যাক। আই হ্যাড সুনার লিভ নাও, আমি বরং এখন এখান থেকে চলে যাই। এবার দেখেন সেম জিনিস, ইনফিনিটিভ ইন ইটস রিয়েল ফর্ম কোথায় বসে? ইনফিনিটিভ উইদাউট টু, এই যে পজিটিভ ভার্বে বসে। আমি কাউকে দিয়ে কোনো কাজ করাবো, আপনারা প্লিজ এটা পড়ছেন, এই জন্য আমি খুব বেশি ব্যাখ্যা দিব না। যেন আতর আলী হ্যাড অ্যাঞ্জেলিনা জলি, অ্যাঞ্জেলিনা জলিকে ওয়াশ ইয়োর হিজ ক্লথস হবে। মানে আতর আলী অ্যাঞ্জেলিনা জলিকে দিয়ে তার কি কাপড় চোপড় ধোয়ালো। আমরা জানি যদি কোনো সেন্টেন্সে এই যে পজিটিভ ভার্ব গুলা থাকে, এরপরে সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম হয়, ভি থ্রি হয় প্যাসিভ ভয়েস সেন্সের ক্ষেত্রে। যেমন ধরেন
হিরো আলম মেড ট্রাম্প মানে ডোনাল্ড ট্রাম্প ওয়ার্ক ফর হিজ ইলেকশন ক্যাম্পেইন, মানে হিরো আলম যে গুলশানে নির্বাচন করছে এখানে ট্রাম্পের কাজে লাগাইছে ধরেন। তাহলে মেইড মানে জোর করে কাউরে দিয়ে করানো। হিরো আলম মেইড ট্রাম্প ওয়ার্ক ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম মানে ইনফিনিটিভ উইদাউট টু। নিশ্চয়ই বুঝা গেছে, এটা আপনারা প্রিলিতে করে আসছেন। এবার দেখেন এই সেন্টেন্সটা আপনারা সেন্টেন্স রাইটিং স্কিলে ইউজ করতে পারেন। সেটা হচ্ছে খুবই সুন্দর সেন্টেন্স। দেখেন অল ইউ নিড টু নো ইজ, দেখছেন ইজের পরে ভার্বের বেস ফর্ম বসছে যে, এরকম দেখছেন কোনোদিন? ভার্ব প্লাস আইএনজি হবে নাইলে অন্য কিছু হবে, ভার্বের বেস ফর্ম। যখন এরকম সেন্টেন্স থাকবে হোয়াট ইট ডাজ ইজ অথবা অল ইউ নিড, এই এক্সপ্রেশনটা যখন থাকবে যে হোয়াট আর অল এর পরে যদি ক্লজ বসে এবং ভার্বের বেস ফর্ম মানে ইজ থাকে বা বি ভার্ব থাকে, এটা ওয়াজ হইতে পারে, তাহলে অল ইউ নিড আপনার যা দরকার, অল ইউ নিড টু নো তুমি যা জানা দরকার সেটা হচ্ছে লার্ন ইনফিনিটিভ এ নিউ, নতুন করে ইনফিনিটিভ শেখা। হোয়াট ইট ডাজ ইজ কুল দ্য ইঞ্জিন, এটার কাজ হচ্ছে ইঞ্জিনকে কি করা, কুল করা। হওয়ার কথা ছিল টু কুল, টু লার্ন, কিন্তু এটা বেস ফর্মে বসে। আপনি কোনো এক্সাম্পল দিতে পারবেন এখান থেকে? কেউ লিখতে পারবেন? বা বাংলা লেখেন, আমরা ইংরেজি করার চেষ্টা করি। এরকম সেন্টেন্স লিখতে পারলে অসাধারণ। যারা পারবেন না বাংলায় লিখেন, আমরা ইংরেজি করব। ধরেন আপনি এরকম বলতে পারেন, আমার এখন যা মনে আসতেছে যা আপনারা বলতে পারেন আমি সেটারে বাংলা ইংরেজি করে দিব, আপনারা যা বলবেন সেটা ইংরেজি হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আপনি ধরেন আপনি এটা বললেন, মানে আপনি মানে আপনার যা ট্রান্সলেশন প্র্যাকটিস করা লাগবে সব মুক্তিযুদ্ধ ভিত্তিক, মানে অল মানে আপনার যা প্র্যাকটিস করা লাগবে সেটা হচ্ছে বেসড অন লিবারেশন ওয়ার, কালচার, হিস্ট্রি অ্যান্ড লিটারেচার। কেমনে বলবেন? হ্যাঁ এটা হইছে, সুন্দর একটা সিম্পল সেন্টেন্স হইছে। বলেন তো আপনার এটা কেউ লিখতে পারবেন আমি যেটা বললাম? আপনার যে বিষয়ে ট্রান্সলেশন প্র্যাকটিস করা দরকার সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ, বা এটা অল ইউ নিড টু প্র্যাকটিস, বা এরকম কিছু দিয়ে করতে পারবেন কেউ? অল ইউ নিড ইজ প্র্যাকটিস, দেন এইভাবে উনি যেটা করছে। আবার অল ইউ নিড টু ডুও দিতে পারেন, অল ইউ নিড টু ডু ইজ প্র্যাকটিস topics based on liberation war, history, culture and literature। বুঝছেন? এই যে সোজা আপনার হচ্ছে যে ধরেন আপনি ডাক্তার, আপনি রোগীরে বললেন যে আপনার যা করা লাগবে সেটা হচ্ছে যে আপনি ওষুধগুলো নিয়মিত খাবেন। এটা কি বলবেন আপনি? মানে রেগুলার ওষুধ খাবেন। আপনারা আমাদেরকে বলেন না, এটাই বলেন ইংরেজিতে। অল ইউ নিড টু ডু ইজ টেক মেডিসিন রেগুলারলি অন টাইম বা ইন টাইম। লিটারেচার সেন্ট্রিক না, মানে ট্রান্সলেট টপিকস বেসড অন লিটারেচার, এটা দিলে সুন্দর হবে। অল ইউ নিড টু ডু ইজ কই, শান্তনু ইজ তো দেন নাই, ভার্ব কই? তাহলে আমরা একটা সুন্দর এক্সপ্রেশন শিখলাম। তাহলে দেখেন মেডিসিন দিলেন, ধরেন দেওয়ার পরে এটা কি করবে? হোয়াট ইট ডাজ ইজ, বলেন তো এটা দিয়ে বলেন তো, মানে আপনি মেডিসিন দিলেন এরপরে এটা কিউর করবে আপনারে, এটাই বলেন। অল ইট ডাজ, ধরেন আপনি গ্যাস্ট্রিকের ওষুধ দিলেন, এটার কাজ কি বেসিক্যালি, এটা কি রিডিউস করবে? অথবা আপনি মানে গ্যাস্ট্রিকের ওষুধ বলতে গ্যাস্ট্রিকের তো ওষুধ না, মানে গ্যাস্ট্রিকের প্রবলেমের ওষুধ, যাই হোক। হোয়াট হি ডাজ ইজ কিওর ইউর ডিজিজ, হি কেন হবে? হোয়াট ইট ডাজ, হোয়াট দ্য মেডিসিন ডাজ। তানিশা এই যে সুন্দর হয়েছে, অল ইট ডাজ ইজ রিডিউস ইউর পেইন, কিওর ইউর পেইন। দেখছেন এসিডিটি, এই যে সুন্দর। এভাবে সেন্টেন্স লিখবেন, এইভাবেই সেন্টেন্স লিখতে হয়। আসেন পরেরটা, আর একটা উদাহরণ দেখেন। এইরকম একটা সেন্টেন্সের, হোয়াই গো টু দ্য স্টোর ওয়েন ইউ ক্যান অর্ডার অনলাইন, আপনি কেন মানে মানে হোয়াই গো টু, দেখেন হোয়াই নট টু আস্ক, এই স্ট্রাকচারটা খেয়াল করেন। হোয়াই নট আস্ক ফর হেল্প ইফ ইউ আর ফিলিং ওভারওয়েলমড। এরকম সেন্টেন্স আমরা এই যে ইয়াটা দেখেছি, হোয়াই এবং হোয়াই নট এর পরেই হোয়াই বদার উইথ, দেখেন কি সুন্দর সেন্টেন্স, হোয়াই বদার উইথ অল পেপার ওয়ার্ক হোয়েন ইউ ক্যান ডু ইট অনলাইন, কেন আপনি পেপার ওয়ার্ক করবেন, আপনি অনলাইনে সবকিছু করতে পারেন। হোয়াই নট গো ফর আ ওয়াক ইন দ্য পার্ক ইনস্টিড অফ স্টেইং ইনডোরস, মানে বাসায় বসে নাই থেকে আপনি হচ্ছে যে কি করবেন, কেন কেন আমরা পার্কে যাচ্ছি না? এটা দিয়ে আপনি রিয়েল লাইফ থেকে কোনো এক্সাম্পল দিতে পারবেন? মানে বলেন তো এটা, হোয়াই আপনি ইন্ডিয়া যাবেন যেখানে বাংলাদেশেই চিকিৎসা পাওয়া যায়, এরকম লেখেন তো কেউ। হোয়াই গো টু ইন্ডিয়া, এই সোজা, দেখেন কি সুন্দর স্ট্রাকচার।
দেন আপনার মনে হবে যে সেন্টেন্স ভুল, আসলে ভুল না, এটাই স্ট্রাকচার। স্ট্রাকচার না, এটাই নিয়ম। আমি কিন্তু এখানে স্ট্রাকচার শিখাই না। দেখেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কিছু লিখছি, লিখি নাই। আপনি একটা সেন্টেন্স মনে রাখবেন, ওটা দিয়ে সেন্টেন্স তৈরি করবেন। দিস ইজ দ্য ওয়ে, মানে দি মেকিং সেন্টেন্সেস উইথ সেন্টেন্সেস, মেকিং সেন্টেন্স উইথ সেন্টেন্স, নট উইথ স্ট্রাকচার। স্ট্রাকচার ভুলে যান একবারে, পুরো জীবনে থেকে এটা ভুলেই যাবেন, মানে স্ট্রাকচার নামে কিছু নাই। আপনি সেন্টেন্স শিখছেন, ওটা দিয়ে আরেকটা সেন্টেন্স বানাবেন। আপনি অরুন্ধতী রায় পড়ছেন, ও যেভাবে সেন্টেন্স লেখে আপনি আরেকটা সেন্টেন্স ওইভাবে তৈরি করবেন, সেম স্ট্রাকচারে, সেম ঘরানায়। মানে প্লাস মাইনাস কিছু নাই দুনিয়াতে। এই যে একজন লিখছে তানিশা, হোয়াই গো টু ইন্ডিয়া ওয়েন ইউ ক্যান গেট অ্যাডভান্স ট্রিটমেন্ট ইন বাংলাদেশ। হ্যাঁ হইছে, এই যে এরকম করে সেন্টেন্স তৈরি করতে হয়, দেখছেন? প্রিপোজিশনের পরে বসে, উই হ্যাড নো রিকোর্স বাট টু ক্যান্সেল দ্য ইভেন্ট। প্রিপোজিশনের পরে দ্য মেন্টর ইজ অ্যাবাউট টু বিগিন দ্য ক্লাস। এটা 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 বুঝছেন কেউ? এটার অর্থ বলতে পারবেন কেউ? এটার অর্থ লেখেন তো পারলে। এই যে এটা ইজ অ্যাবাউট টু বিগিন, মেন্টর ক্লাস শুরু করলো বলে, মানে এই যে শুরু করছে প্রায়, এরকম আর কি, এটা বোঝায় অ্যাবাউট টু গো, অ্যাবাউট টু ডু। এরকম আরো উদাহরণ দেখেন, শি হ্যাড নো অপশন এক্সেপ্ট টু সাকসিড। এটা বাসায় দেখার জন্য দিয়ে রাখছি, এটা থেকে রিয়েল লাইফে। এইগুলার পরে সাধারণত হচ্ছে যে কি বসে, টু বসে, ইনফিনিটিভ। আপনি কোনোদিন এগ্রিদের পরে ভার্ব প্লাস আইএনজি হবে না, এটা মাথায় রাখেন। এগ্রি টু, এটা এভাবে পড়ে যাইতে পারেন বাসায় যখন। এই অ্যাফোর্ড দিয়ে কত সুন্দর। দেন দেখেন, ধরেন আমি সিঙ্গাপুরে ট্রিটমেন্ট আমি অ্যাফোর্ড করতে পারবো না, আই ক্যান নট অ্যাফোর্ড টেকিং ট্রিটমেন্ট অ্যাট সিঙ্গাপুর। এরকম অনেক কিছু বলতে পারবেন। অ্যাফোর্ড অনেক সুন্দর, এটা বারবার ইউজ করতে পারেন। অ্যাফোর্ড টু, অ্যাপিয়ার টু, বেক টু, বদার টু, কনসেন্ট টু, ডিজার্ভ টু, ডিমান্ড টু, এক্সেপ্ট টু, ফেইল টু, হেসিটেট টু, ইন্টেন্ট টু, লার্ন টু, নো টু, মিন টু। এরকম টু টু বইলা যাবেন, কয়েকবার আওড়াবেন, দেখবেন আপনার মাথায় চলে আসবে সিম টু। এবার কিছু বাক্য আমরা দেখি অনুবাদ। এই যে আমি জানি কিভাবে অনলাইনে টিকিট কাটতে হয়, কিভাবে কাটতে, কিভাবে কাটতে, এ বিভক্তি। দেন হাউ টু, হোয়াট টু, কি করতে, কি কাটতে, কাটতে, করতে, যেতে, কিভাবে করতে, এগুলাতে হাউ টু, হোয়াট টু ব্যবহার করবেন। দেখেন, আমি জানি কিভাবে অনলাইন এয়ার টিকিট কাটতে হয়, তাহলে আমি জানি এটার ইংরেজি কি? আই নো, সোজা। এবার কিভাবে অনলাইনে টিকিট কাটতে হয়, এটার স্ট্রাকচারটা হচ্ছে যে ডব্লিউএইচ প্লাস টু। ডব্লিউএইচ প্লাস টু মানে এটা পুরো কোনো স্ট্রাকচার কিন্তু দেই নেই, মানে হচ্ছে যে আপনি হোয়াট টু বা হাউ টু ইউজ করতে পারবেন এটা বলার জন্য। হাউ টু বাই টিকিট অনলাইন, I know how to buy ticket online. Dahlia didn't decide where to travel. কোথায় যাইতে হবে, কোথায় যাবে, এটা নিয়ে সে কোনো ডিসাইড করে নাই। এখন দেখেন এখানের মধ্যে আমার এই ইয়াটা কি, ইনফিনিটিভটা কি, প্রকল্প নিয়ে, প্রকল্পটি নিয়ে প্রকল্পটি নিয়ে করণীয় নিয়ে বৈঠক ডেকেছে সরকার, অথবা প্রকল্পটি নিয়ে কি করণীয়, হোয়াট টু ডু, তা নিয়ে সরকার বৈঠক ডেকেছে। আসেন, বৈঠক ডেকেছে সরকার, এটা কি হবে? বা সরকার বৈঠক ডেকেছে, লেখেন তো। আপনাদের কি স্লাইড চেঞ্জ হচ্ছে না? ডেকেছে, এই যে দেখেন কে এই লোক আবার ভুল করছে কেন? আপনি কেন ভুল করবেন এটা? এই যে আদনান, এটা তো কলস বলি নাই আমি, ডেকেছে, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ কল্ড, হ্যাজ কল্ড আপ। তাহলে কে কল্ড আপ? দ্য গভর্নমেন্ট, দ্য গভর্নমেন্ট হ্যাজ কল্ড আপ এ মিটিং। হোয়াট টু ডু, মিটিং অন, এই যে কিসের উপর মিটিং ডেকেছে, ওইটা তা নিয়ে, এই যে নিয়ে আছে যে নন। হোয়াট টু ডু অ্যাবাউট দ্য প্রজেক্ট, এই যে প্রকল্পটি নিয়ে, অ্যাবাউট দ্য প্রজেক্ট। দেখেন, গভর্নমেন্ট হ্যাজ কল্ড আপ এ মিটিং অন হোয়াট টু ডু অ্যাবাউট দ্য প্রজেক্ট। অ্যাবাউট দ্য প্রজেক্ট দেন নাই, নিশাদ। অন দিলে ভালো হবে, অ্যাবাউট না দিয়ে। কামরুল হাসান শুভ, দ্য গভর্নমেন্ট হ্যাজ কল্ড আপ এ মিটিং অন হোয়াট টু ডু, ওই যে করণীয় তো দেন নাই, হোয়াট টু ডু, এই প্রজেক্ট নিয়ে, প্রকল্প নিয়ে সবাই বাদ দিছেন, অ্যাবাউট দ্য প্রকল্প। এই যে দেখেন আরেকটা উদাহরণ, দ্য মেন্টর ইজ টিচিং হিজ স্টুডেন্টস হাউ টু মেক সেন্টেন্সেস উইথ ইনফিনিটিভ, কিভাবে সেন্টেন্স বানাইতে হয় ইনফিনিটিভ দিয়ে, ওইটা টিচ পড়াচ্ছে। এবার আপনি কোনো উদাহরণ দিতে পারবেন? আপনি বাংলা লিখেন, যত কঠিন পারেন লেখেন, আমরা এটা অনুবাদ করে ফেলবো ইনশাল্লাহ। যত কঠিন পারেন, বা আপনার যেটা মনে হয় বলেন। আমি তো বলতে পারবো আমি হাজার হাজার, কিন্তু আপনারাই বলেন, বাংলা লিখেন। অথবা আপনার চ্যাট অন করে, মাইক্রোফোন অন করেও বলতে পারেন যে কি লিখতে চান এটা দিয়ে, হোয়াট টু দিয়ে। অথবা আপনারাই কোনো এক্সাম্পল এখানে টাইপ করেন। চিন্তা করতেছেন না? চিন্তা করেন। এই যে আসিফ লিখছে, দেখেন এটা আমরা অনুবাদ করব। আমি বুঝতে পারছি না কিভাবে এত বড় সিলেবাস শেষ করব।
কত ভাবে করা যাবে এটা? আই কান্ট আন্ডারস্ট্যান্ড, একটা নর্মাল, আমি বুঝতে পারছি না, এটা দিয়ে করি প্রথমে। আই কান্ট আন্ডারস্ট্যান্ড সোজা। হাউ টু কমপ্লিট দিস লার্জ সিলেবাস, কম্প্রিহেন্সিভ সিলেবাস, অনেক কিছু দিতে পারবো একবারে সোজা দিলে। এটা দেখছেন, ম্যাসিভ সিলেবাস, হ্যাঁ ঠিক আছে, ম্যাসিভও হবে। তানিশা, ইসরায়েল হামাস যুদ্ধ বন্ধে ইসরায়েলকে কিভাবে বাধ্য করা যায় তা নিয়ে ভাবছে পুরো বিশ্ব। চমৎকার কামরুল হাসান, আমরা এটাই করি। এই যে চমৎকার, বলেন তো বাকিরা এটা লেখেন তো, ইসরায়েল হামাস যুদ্ধ বন্ধে ইসরায়েলকে কিভাবে বাধ্য করা যায় তা ভাবছে পুরো বিশ্ব। তাহলে তা ভাবছে পুরো বিশ্ব করেন। এই যে দেখেন আমরা কত ভাবে করতে পারবো এটা। দ্য ওয়ার্ল্ড, অনেক ভাবে করা যাবে, এটা 3-4 রকমের ট্রান্সলেট করা যাবে। দ্য ওয়ার্ল্ড ইজ, এটা ওয়ার্ল্ড দিয়ে করতে পারবেন। দ্য ওয়ার্ল্ড সুপার পাওয়ার্স, দ্য ওয়ার্ল্ড কান্ট্রিজ, অনেক ভাবে করা যাবে। হ্যাঁ, সার্চিং ওয়েজ, দ্য ওয়ার্ল্ড ব্রেন স্ট্রম করে না, এটা হবে না, ব্রেন স্ট্রমিং হবে না। তাহলে তাহলে কি হবে? দ্য ওয়ার্ল্ড ইজ থিঙ্কিং হাউ টু, হাউ টু কি বাধ্য করা, ইংরেজি কি কেউ বলতে পারবেন? বাধ্য করা, হাউ টু ফোর্স, হাউ টু ফোর্স, হাউ টু কম্পেল। চমৎকার, কম্পেলও দিতে পারবেন, ফোর্স এখানে হবে, কম্পেল না দিয়ে ফোর্স দিলে ভালো হবে, কম্পেলও দেওয়া যাবে। হাউ টু কম্পেল ইসরায়েল, ইসরায়েল না, হ্যাঁ, হাউ টু কম্পেল ইসরায়েল, কি কারণে? টু স্টপ ইসরায়েল অ্যান্ড ইসরায়েল হামাস ওয়ার, টু স্টপ ইসরায়েল হামাস ওয়ার। এই যে সোজা বানাই ফেলছি। দ্য ওয়ার্ল্ড ইজ থিঙ্কিং হাউ টু ফোর্স ইসরায়েল টু স্টপ, এই যে হয়ে গেছে সবাই। এই যে একজন লিখছে দ্য ওয়ার্ল্ড ইজ থিঙ্কিং অ্যাবাউট হাউ টু স্টপ ইসরায়েল হামাস ওয়ার। হ্যাঁ, এটা হয়েছে, মুহিবেরটা চমৎকার, অনেকভাবে করা যাবে। দ্য ওয়ার্ল্ড ইজ থিঙ্কিং হাউ টু ফোর্স ইসরায়েল টু স্টপ ইসরায়েল হামাস কনফ্লিক্ট। আচ্ছা বলতে পারবেন এই যে বেনেজিরে দিয়ে কোনো উদাহরণ বানাইতে পারবেন? বেনেজিরে দিয়ে, আচ্ছা বেনেজিরে দিয়ে আমরা একটু পরে উদাহরণ বানাবো, পরেরটাই যাই। এটা বুঝতে কারো অসুবিধা হয়েছে? এই যে এখন যা করলেন, প্রথমে দেখেন সোজা একটা উদাহরণ, 2+2, হি ইজ টু উইক টু ওয়াক, এটা ছোটবেলা থেকে শিখে আসছেন। এটারে আমরা একটু বড় করছি, আপনি বাসায় দেখবেন 2 এবং 2, হি ইজ টু শাই টু আস্ক হিজ ক্রাশ আউট অন আ ডেট। আচ্ছা, থোড়া ফানি, একটু ফানি উদাহরণ, এই যে আমি এই যে সেন্টেন্স দিছি না, লিটারেচারে এই সেন্টেন্সটা প্রচুর পাবেন, অনলি টু এন্ড আপ। আবার ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে অনলি টু এন্ড আপ, সেটা করছে শুধু তার নিজের শেষ ডেকে আনার জন্য, বা এই টাইপের কিছু একটা আমরা বলি না, তখন এই টাইপের অনলি টু এন্ড আপ, মানে প্রচুর, মানে নোভেলগুলোতে প্রচুর মানে এই টাইপের এক্সপ্রেশন ইউজ করা হয়। শি ওয়াজ টু ইমপেশেন্ট, সে খুবই অধৈর্য, টু ওয়েট ফর এলিভেটর, মানে লিফটের জন্য সে ওয়েট করতে পারতেছে না, এত অধৈর্য যে সে ওয়েট করতে পারে না। সো শি ট্রাইড টু স্লাইড ডাউন, মানে ওই যে স্লাইড ডাউন মানে কি, ওই যে ছেঁচ রাখাই পরে না, আমরা বলি না পিছলি, এটার বাংলা কি আমার মনে আসছে না। দ্য স্টেয়ার কেস রেলিং, রেলিং এর উপর দিয়ে ওই যে কি বলে এটারে, আরে চরকি খাওয়ার মতো যায় যে, অনলি টু এন্ড আপ স্ট্রাক হাফওয়ে উইথ হার স্কার্ট কট আপ অন আ নেইল, ওই যে নেইলের মধ্যে তার কি, পেরেকের মধ্যে তার স্কার্ট কি আটকে গেছে, স্কার্ট আটকে গেছে, উল্টে পড়ে গেছে, মেয়েটি চিত হয়ে পড়ে গেল, এই টাইপের পিছলে পড়া, এই যে এটা এটা। এবার দেখেন ইনফিনিটিভ দিয়ে কিভাবে বাক্য বড় করবেন। নর্মাল তো দ্য ইস্যু ওয়াজ টু ডিফিকাল্ট টু সলভ, এটারে আমরা কি করছি, ফর দ্য গভর্নমেন্ট, এই যে একটু ভেতরে ঢুকাই দেয়া, ভেতরে একটু করে ইয়া ঢুকানো, ইনফো ঢুকানো, এটা ভাবেই সেন্টেন্স বড় করা যায়। সত্য বলতে তোমাকে আমি ভালোবাসি না, একটা গান, বিখ্যাত গান, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ছি এই গানটা হচ্ছে যে হট লিস্টে ছিল আর কি, হিট লিস্ট। বলেন তো এটা কি? সত্য বলতে, এই কথাটারে আমি এই যে ইনফিনিটিভ দিয়ে বলবো। অনেস্টলি তো বলতে পারবেন, যেহেতু আমি তো অনেস্টলি এখন পড়াই দিছি না, আমি যে মানে ইনফিনিটিভ, টু স্পিক অনেস্টলি, এটা বলতে হবে, অথবা টু স্পিক দ্য ট্রুথ, আই ডোন্ট লাভ ইউ। কিন্তু জিরান দিয়ে যদি করেন তাহলে কি করতেন এখানে? বলেন তো জিরান হইলে কি করতাম এখানে আমরা? অনেস্টলি স্পিকিং, ট্রুলি স্পিকিং, না স্পিকিংটা ট্রুথ হবে না সাকিব, ট্রুলি স্পিকিং উল্টা হয়ে যাবে। দুইটা ঘটনা, আপনি পারফেক্ট ইনফিনিটিভের একটা ইউজ দেখেন, তোমাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত, বা কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত, আর কষ্ট দিয়ে ফেলায় আমি দুঃখিত, দিয়ে যে ফেলছেন এটাই পারফেক্ট ইনফিনিটিভ। তাহলে নর্মাল হচ্ছে আমি দুঃখিত, আই এম সরি টু বদার ইউ, আর টু হ্যাভ বদার্ড, টু হ্যাভ মানে আমি অলরেডি, আপনি অপরাধ করে ফেলছেন, এই যে এটা দেখেন, আশা করি বুঝা গেছে।
এভাবে ইয়া লিখতে হয়। লিঙ্কিং ভার্ব দিয়ে আপনি চমৎকার চমৎকার সেন্টেন্স লিখতে পারবেন ইনফিনিটিভ দিয়ে। যেমন দেখেন, she seems to have jilted the boy, মনে হচ্ছে সে ছেলেটাকে ছেকা দিছে, এই যে নরমাল। দ্য গার্ল অ্যাপিয়ার্স টু হ্যাভ ফলেন ইন লাভ উইথ দ্য বয়, মেয়েটিকে মনে হচ্ছে ছেলেটার প্রেমে পড়ছে। টু হ্যাভ ফলেন, অলরেডি পড়ে গেছে। টু হ্যাভ ফলেন ইন লাভ, দেখছেন এই যে ইনফিনিটিভ ইয়া দিয়ে। এই ছেলেটি মনে হয় আমার গার্লফ্রেন্ডকে চুরি করছে, করেছে, তার মানে কি করেছে মানে কি প্রেজেন্ট পারফেক্ট। তাহলে তার ছেলেটিকে মনে হওয়া, মনে হওয়া ইংরেজি কি সিম, চুরি করেছে সিম টু, তাহলে ছেলেটি হইলে কি হবে সিমস টু হ্যাভ স্টোলেন। এই যে এটা খেয়াল করেন, মানে চুরি করেছে তো, করে ফেলছে অলরেডি, তাহলে সিমস টু হ্যাভ স্টোলেন। এই আর বাকিটা তো পারবেন, দা বয় মাই গার্লফ্রেন্ড, এটা সবাই জানে। তুমি ছেলেটিকে ছেঁকা না দিলেও পারতা না, ইয়া নিশাত, দ্য বয় মে হ্যাভ স্টোলেন, হবে না, হবে না, এটার অর্থ অন্যরকম হয়ে যাবে। তুমি ছেলেটিকে ছেঁকা না দিলেও পারতা, আবার পারফেক্ট ইনফিনিটিভ। বলেন তো কি লিখতে পারবেন এটা? ছেঁকা দেয়া ইংরেজি হচ্ছে অনেক কিছু আছে, এর মধ্যে একটা হচ্ছে জিল্ট, ডিচ, ডিচ আছে। দেখেন ইউ কুড নট হ্যাভ, কুড নট হ্যাভ হয় এটা। এখন এখানে একটা জিনিস আপনারা শিখতে পারেন, মাস্ট হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ। যখন ধরেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি দেখলেন যে পুরা রাস্তা ভেজা, আপনি কি বলবেন? ইট মাস্ট হ্যাভ রেইন লাস্ট নাইট, গত রাতে নিশ্চয়ই বৃষ্টি হয়েছে। হ্যাঁ, তারপরে আপনি ক্লাসে এসে দেখতেছেন কোনো পড়া পারতেছেন না, আপনি বললেন ইউ শুড হ্যাভ স্টাডিড আর্লিয়ার, মানে আপনি কি আগেই, ইউ শুড হ্যাভ স্টাডিড বিফোর কামিং টু দ্য ক্লাস, তাহলে ক্লাসে আসার আগে তোমার শেষ করা উচিত ছিল। এই টাইপের এক্সপ্রেশন ইউজ করতে হয়। না বুঝলে আবার জিজ্ঞেস করেন, অসুবিধা নাই। একটু আমরা ফার্স্টে যাচ্ছি তো কোনো, কারণ আমি এই জন্য ক্লাসগুলো আপনাদেরকে আগে দেখতে বলছি, তখন বুঝতে সুবিধা হবে। তাহলে পারফেক্ট ইনফিনিটিভ দিয়ে আপনি চাইলে রিয়েল লাইফ থেকে উদাহরণ দিতে পারবেন, পারবেন কেউ? বা আপনি জিজ্ঞেস করেন আমাকে যে এটার অনুবাদ করে দেন, আমরা করব সবাই মিলে, জিজ্ঞেস করতে পারেন আমাকে, বাংলা লেখেন, সমস্যা নেই। আচ্ছা, শান্তনুর উদাহরণটা আমরা নিলাম না, এটা পছন্দ হয় না আমাদের। পরে আর কেউ? এই যে এটা সুন্দর হয়েছে, কামরুল চমৎকার চমৎকার উদাহরণ দেয়, ধন্যবাদ। এটা ভালো হয়েছে, এই যে এটা করেন, ইসরায়েল গাজায় এমন বিধ্বংসী হামলা না চালালেও পারতো, এটা সবাই করেন। এটা এই যে এটাও সুন্দর হয়েছে, বেনজির এতগুলা টাকা পাচার না করলেও পারতো, এই দুইটাই সুন্দর উদাহরণ। হ্যাঁ, এটা আসিফ ওটা করে ফেলছে, গুড। ইয়া করেন তো, ইসরায়েল এমন বিধ্বংসী হামলা না চালালেও পারতো। হ্যাঁ, ওইটাও ঠিক আছে নি স্যার, ইসরায়েলেরটা করেন আপনারা, ইসরায়েল, বাকিরা এটা নর্মাল হয়ে গেছে, বিধ্বংসী হামলা হয় নাই। মুহিব, কুড নট হ্যাভ অ্যাটাক গাজা, কুড নট হ্যাভ এর পরে অ্যাটাক কেমনে হয়? অ্যাটাকড হবে, ভার্বের V3 হবে, হ্যাভ আছে না। মুহিব, ডিস্ট্রাকটিভ টাইপ কিছু একটা ইউজ করেন, তাহলে হয়ে যাবে। ইসরায়েল কুড নট হ্যাভ, তানিশাটা খারাপ হয় নাই। হ্যাঁ, শান্তনুরটা ভালো হইছে। ফিয়ারিং অ্যাটাকড হয় না, মশিউর, মনসুর, এটা অন্যরকম হয়ে গেছে। ফারিহা, এই যে ইসরায়েল কুড নট হ্যাভ ডেমোলিশড, ডেমোলিশড মানে হচ্ছে যে, ডেমোলিশ এখানে হবে না, মাথায় রাখবেন। ডেমোলিশ মানে হচ্ছে যে কোনো কিছু নির্মাণ করার উদ্দেশ্যে ধ্বংস করা। যেমন ধরেন আমি বিল্ডিংটা ডেমোলিশ করে ফেলছি, কেন আবার নতুন করে নির্মাণ করব, বুঝছেন? ওই রকম ডেমোলিশ এখানে না ইউজ করা ভালো হবে। অনেকেই করছেন এটা, ঠিক আছে। ইসরায়েল কুড নট হ্যাভ অ্যাটাকড গাজা ডিস্ট্রাকটিভলি, ইন আ ডিস্ট্রাকটিভ ওয়ে, এটাও বলতে পারতেন। এবার দেখেন, এই যে আই ওয়ান্ট ইউ টু ডু দ্য ওয়ার্ক, নর্মাল ওয়ান্টের পরে হচ্ছে যে টু, ওয়ান্ট দিয়ে আপনি অনেক ভালো ভালো সেন্টেন্স তৈরি করতে পারেন। আমি চাই তুমি এটা করো, আমি চাই ইসরায়েল কালকে থেকে আর হামলা না করুক। আই ওয়ান্ট ইসরায়েল টু স্টপ, দেয়ার ম্যাসাকার অন গাজা, এরকম আমি বলতে পারি। কিন্তু আমি চাইলে এই টু ডু এর মাঝখানে একটু ভেজাল ঢুকাইতে পারি, এই যে কুইকলি ঢুকাইতে পারি, এই যে অ্যাডভার্ব, এটা দিয়ে সেন্টেন্স বড় করা যায়। আই ওয়ান্ট ইউ টু কুইকলি ডু দ্য ওয়ার্ক, আই ওয়ান্ট ইউ টু কুইকলি ট্রান্সলেট দ্য সেন্টেন্স, কুইকলি ট্রান্সলেট বলতে পারি, ট্রান্সলেট দ্য সেন্টেন্স, বুঝছেন? এরকম আরো উদাহরণ, লেজের উদাহরণ আমি দিয়ে রাখছি এখানে, দেখেন। আর একটু কঠিন উদাহরণ দিয়ে রাখছি বাসায় দেখার জন্য, আপনি দেখবেন আর কি কেমনে সেন্টেন্স বানায়। এবার আসেন খুবই গুরুত্বপূর্ণ, লাইকলি টু। বেনজির দিয়ে একটা উদাহরণ বানান। বেনজির পালাই গেছেন অলরেডি সিঙ্গাপুরে বা কোথাও। বেনজির কেমন হচ্ছে, সে অলরেডি, বেনজির ইজ লাইকলি টু ফ্লি এওয়ে ইন টু সিঙ্গাপুর, লাইকলি টু
মনে হচ্ছে যেন প্রাইম মিনিস্টার ইজ লাইকলি টু গো টু গোপালগঞ্জ, প্রাইম মিনিস্টার আজকে গোপালগঞ্জ যেতে পারে, সম্ভাবনা বুঝায় লাইকলি টু দিয়ে। এটা দিয়ে হাজার হাজার উদাহরণ পাবেন পত্রিকায়, এবং আপনি যখন ইউজ করবেন এটা ক্লাইমেট চেঞ্জ ইউজ করার, ক্লাইমেট চেঞ্জ রচনা লেখার সময় আপনি অনেকবার লাইকলি টু ইউজ করতে পারবেন। প্রসঙ্গটাই এরকম, মানে মনে হচ্ছে যে উন্নত রাষ্ট্রগুলো, সুপার পাওয়ারগুলো এটাতে কানি কানি দিচ্ছে না। তামিম ইজ লাইকলি টু বি সাইডলাইন, তামিমকে মনে হচ্ছে সাইডলাইন করে দিয়েছে ফর দ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ 2, পরের ওয়ার্ল্ড কাপের জন্য সাইডলাইন করে ফেলছে। ইকোনমি সাজেস্ট দ্যাট দ্য ইনফ্লেশন ইজ লাইকলি টু রাইজ, ইনফ্লেশন মনে হচ্ছে ইনফ্লেশন কি আরো বাড়বে, কি মুদ্রাস্ফীতি কেন, ডিউ টু ইনক্রিজ কনজিউমার ডিমান্ড। কনজিউমার ডিমান্ড তো বুঝছেন, মানে আমাদের ডিমান্ড আর কি, আমরা যারা ভোক্তার চাহিদার কারণে বর্ধিত চাহিদা। Rise in inflation is likely to be suggested by economists due to increased consumer demand, মানে উল্টা করে যে চাইলে আপনি প্যাসিভও করতে পারেন। Experts say that the vaccine is likely to reduce the spread of the virus, মানে বিশেষজ্ঞরা বলছেন যে এই ভ্যাকসিনটা মনে হচ্ছে ভাইরাসটা স্প্রেড, মানে ভাইরাসটা ছড়ানোর এই ব্যাপারটা কমাইতে পারবে। এবার দেখেন এই যে একটু লং সেন্টেন্স তৈরি করতে পারেন আপনি, দেখেন to understand the Israel-Palestine conflict is important for global awareness, যেমন আপনি যদি আসলে ইসরায়েলের রুটে বুঝতে চান ইসরায়েল কনফ্লিক্টটা, তাহলে দেখবেন যে আপনার জায়নিজম কি জানতে হবে, আপনার কলোনিয়াল সেটলার কি জানতে হবে, মুসা আলাইহিস সালামের সময় কি হয়েছে ব্যাপারটা, এটা নিয়ে কি মিথ আছে সেটা জানতে হবে। তারপর ইসরায়েল রে কেন অকিউপাইং ফোর্স বলা যাচ্ছে না ওখানে, ইন্টারন্যাশনাল লর সাথে কি সমস্যা এখানে সেটা বুঝতে হবে। জেরুজালেম রে মানে কেন কেন্দ্র করে, মানে এটাতে এখানে ইন্টারন্যাশনাল পলিটিক্সটা কি, বেলফোর ঘোষণার পরে মানে আপনি ইসরায়েলরা কেন ওখানেই পাঠানো হয়েছে, ইসরায়েলরা তো আর পাঠানো হয় না, মানে ইহুদিদেরকে কেন ইউরোপ তাদেরকে নিতে চায় নাই। হিটলারের এবং এই বেলফোর ঘোষণার সাথে মানে প্রথম বিশ্বযুদ্ধ কিভাবে জড়িত, তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে হলোকাস্ট হয়েছে, এই হলোকাস্টের সিম্প্যাথি নিয়ে ইহুদিরা কি করতেছে, বেসিক্যালি ইহুদিদের কমন কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যের কারণে ইউরোপ তাদেরকে পছন্দ করে নাই। ইউরোপ কাদেরকে পছন্দ করে, জায়নিস্টদেরকে পছন্দ করে, এবং মানে আমেরিকা মানে বা ইউরোপ তাদের হুমকি মনে করতেছিল কেন ইহুদিদেরকে, কেন তাদেরকে ওখানেই সেটেল করা হয়েছে, এটার ঐতিহাসিক কারণ কি, এটার সাথে মুসা আলাইহিস সালামের বা ওই যে পিলগ্রিমের মিথটা কি, এই যে আমি একটু বললাম আর কি, এগুলা ধরেন জানলে আমি হচ্ছে ইসরায়েল প্যালেস্তাইন ইস্যুটা ভালো করে বুঝতে পারবো। এবং এই যে এত হত্যা এত কিছু যে হচ্ছে এটা অনেকটা মিথের উপর ভর করে, আবার মিথটাকে কাজে লাগাই, তার পলিটিক্যাল গেইন কে নেতানিয়াহু কাজে লাগাচ্ছে, এরকম নানা ইস্যু আছে। আমি ইসরায়েল কনফ্লিক্ট বোঝার জন্য আপনি পত্রিকার একটা নিউজ পড়লে এটা বুঝতে পারবেন না, দিস ইজ এ হিউজ। এটার জন্য আমরা ইলান পাপ্পে একটা বই আছে 10 মিনিটস অ্যাবাউট ইসরায়েল, খালেদ রাশিদির বই আছে এরকম ধরেন, তারপরে কার বই, নূর মাসালার বই আছে, এরকম আরো অনেক বড় বড় রাইটারদের বই আছে, যা বেসিক বই হচ্ছে ধরেন। আবার আরেকটা আছে সিক্রেটস অফ জায়নিজম, সিক্রেটস অফ জায়নিজম অবশ্য কোনো বইয়ের নাম না, এটা বেসিক্যালি অনুবাদের সময় সে সিক্রেটস অফ জায়নিজম দিছে একটা চ্যাপ্টারের নামে, কিন্তু বা আলাদা করে নাম দিছে, কিন্তু এটা ওই যে দ্য ইন্টারন্যাশনাল জু বা কি একটা হেনরি ফোর্ডের, ওই যে ফোর্ড যে গাড়ি বা ফোর্ড যে মোটর ওইটার যে মালিক যে ছিল সে লিখছে এটা ইহুদিদের সাথে যার সমস্যা নিয়ে। যাই হোক এরকম নানা কাহিনী, এই যে এটা এই সেন্টেন্স বলার জন্য আমরা বললাম। To understand the Israel-Palestine conflict is important for global awareness. Global awareness এর জন্য to understand the Israel conflict is important. Global awareness এর জন্য মানে কি ইসরায়েল প্যালেস্তাইনের যে দ্বন্দ্ব এটা কি করা উচিত, মানে বোঝা খুবই জরুরি গুরুত্বপূর্ণ। কি করছি দেখেন তো, টু আন্ডারস্ট্যান্ড দ্য ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট এন্ড একটা যোগ করে এন্ড ইটস হিস্টোরিক্যাল রুটস, এই যে এতক্ষণ আমি যা বললাম এটা হচ্ছে এটার হিস্টোরিক্যাল রুটস, এই যে এটা দিয়ে খালি সেন্টেন্সটা বড় করলাম। টু আন্ডারস্ট্যান্ড এন্ড দ্য, এই যে দেখেন আবার কি করছি, টু আন্ডারস্ট্যান্ড দ্য ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট ইনক্লুডিং, এই যে দেখেন এবার আমি কিচ্ছু করি নাই, সেন্টেন্স হচ্ছে এখানে শেষ। এই যে এটা হচ্ছে যে কি নাউন ক্লজ বা ইনফিনিটিভ ক্লজ, ইনফিনিটিভ ফ্রেজ ইম্পর্টেন্ট, এই যে এখানে সেন্টেন্স শেষ, কিন্তু এই মাঝখানে যে এই যে লেসটা লাগাইছি ইনক্লুডিং ইটস, মানে টু আন্ডারস্ট্যান্ড প্যালেস্টাইন কনফ্লিক্ট ইনক্লুডিং ইটস historical roots and the key events that shaped it,
কিছু কি ইভেন্ট আছে যেটার কারণে এটা শেপ হয়েছে, এই অবস্থায় আসছে, সেটা জানা খুব গুরুত্বপূর্ণ। এবার দেখেন এটা আরো বড় করছি, দেখেন including its historical roots, the key events that shaped it, the current geopolitical implications, and the human impact on both sides is important for global awareness. তাহলে বেসিক্যালি সেন্টেন্স বড় করে কিভাবে? বড় করে ফ্রেজ দিয়ে, যেন ইটস হিস্ট্রিক্যাল রুটস, এটা একটা নাউন ফ্রেজ, এটা আমরা পরের ক্লাসে নাউন ফ্রেজ করব। দ্য কি ইভেন্টস দ্যাট শেপড ইট, এটা পুরাটাই হচ্ছে যে আমি নাউন ফ্রেজ হিসেবে ইউজ করতে পারবো। আবার দ্যাট শেপড ইট, এটা কিন্তু আলাদা ক্লজ, এটা অন্য মামলা। দ্য কারেন্ট জিওপলিটিক্যাল ইমপ্লিকেশন, একটা নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ দিয়ে ভিতরে ভিতরে ঢুকায় সেন্টেন্স বড় করা যায়। অ্যান্ড দ্য হিউম্যান ইম্প্যাক্ট অন বোথ সাইড, নাউন ফ্রেজ। একজন কি লিখছেন, বেনেজিরস বেনেজিরস হবে না, বেনেজির মিসঅ্যাপ্রোপ্রিয়েটেড ওয়েলথ। আচ্ছা ও আচ্ছা আচ্ছা, আপনি ওখানে ভার্ব করছেন, ঠিক আছে। বেনেজিরস misappropriated wealth is likely to compensate for the loan defaulted by Rafsan Span. ভালো বলছেন। বেনেজির তো 60-70 কোটি টাকা উড়াই ফেলছে এই যে অ্যাকাউন্ট ফ্রিজ করার আগে, বুঝছেন? বেনেজির misappropriated is likely to compensate এটা সেন্টেন্সের জন্য হইছে, কিন্তু এটা তো আসলে ঘটনা সত্যি না। এবার বলেন, ক্লাসটা খুব একটু ফাস্টার গেছে, কিন্তু আপনারা যদি এনার্জি থাকে, আমি হচ্ছে যে 3 প্যাশনস ওটা করা যেতে পারে, বা পরের ক্লাসও করা যেতে পারে 10টা বাজে, দেখেন আছে নাকি এনার্জি। আর যদি না থাকে তাহলে আজকের ক্লাস এখানে মুলতুবি। তবে আপনাদের কোশ্চেন নেই, আমি একটু আজকের ক্লাসে কি কি সমস্যা ছিল বা বুঝতে অসুবিধা হয়েছে নাকি। যেমন যেমন ধরেন এই যে আমি এখন আজকের ক্লাসে যা করছি, আপনি যে ফ্রেজ করার পরে আমরা হচ্ছে যে পুরা খালি এরকম ধরেন পত্রিকা খুলবো আর করতে পারবো, কোনো অসুবিধা নাই। যে কোনো নিউজ ধরেন, এই যে এখন ডেইলি স্টারে কি অবস্থা, আমরা দেখি যে এখন একটা নিউজ দেখি, আমার একটা লেখা বোধ আগামী সপ্তাহে পাবেন বা এর পরের সপ্তাহে, জানি না কখন ছাপায়। আমি একটা বুক রিভিউ লিখছি, বহুত দিন পরে আবার লেখা শুরু করছি, যাই হোক, তাও আবার এক স্যারের জন্য। এই জন্য ডেইলি স্টারের প্রথম নিউজটাতে আমরা ঢুকি, এই মাত্র মনে হয় 5-10 মিনিট আগে হবে মনে হয়। কখন আসছে নিউজটা? যা এখানে আইনজিয়ালা কিছু পাই নেই, ছোট নিউজ কিছু নাই, অ্যাকর্ডিং টু আছে খালি, দেখি কিছু পাই কিনা। The High Court today summoned Chattogram Additional Divisional Commissioner Yasmin Parvin, কি এটা, তিভরিজি। তাহলে তাকে ডেকে পাঠাইছে, সামন মানে কি, ডেকে পাঠানো। এটা কখনের নিউজ, মানে এই মাত্র নিউজ হয়েছে, এটা এটা তো দেখি নাই বিকাল থেকে, দেখেন। আচ্ছা, ডিরেক্টিং হার টু অ্যাপিয়ার বিফোর ইট, মানে হাইকোর্ট, ইট মানে হাইকোর্ট, অন July 9 ফর অ্যালোকেটিং forest land at Sitakundo to Kohinoor Steel Limited for constructing a ship breaking yard in violation of its directive. বলেন এই সেন্টেন্সটা এরকম কেউ আছেন এটা ব্যাখ্যা দিতে পারবেন? না পারলে আমি সহযোগিতা করব, আপনি চেষ্টা করেন যে এখানে কোনটা জিরান্ট ফ্রেজ আর কোনটা পার্টিসিপল ফ্রেজ, কোন সেন্টেন্স এটা এত বড় হইছে। আপনি চাইলে এটা আমরা এখানে নিয়ে আসতে পারি, ধরেন এখানেই নিয়ে আসি। বলেন এই যে এটাই আমি এখন নিয়ে আসলাম এখানে। বলেন কেউ একজন আনমিউট করেন, সাহসী একজন, যে কেউ করেন, আমরা দুইজন মিলে পড়বো, আপনারা কোনো লজ্জা দেয়া বা কোনো ইয়া করা এখানে আমাদের কাজ না, একসাথে পড়ি। আসেন একজন হাত তোলেন, যে কেউ, সমস্যা নেই, আলোচনা করার জন্য জিজ্ঞেস করতেছি না আপনারে, রেইজ ইওর হ্যান্ড। আরে বাবারে পড়েন পরে, সমস্যা নেই, আমি আসি, অসুবিধা নাই। কেউ নাই, আমরা তানিশারে নিয়ে আসি, তানিশা কম্পারেটিভলি ভালো রেসপন্স দেয় এবং সে ট্রান্সলেশন ভালো করে, অন্যরাও করে। কামরুল অথবা তানিশা আসেন, কে আসবেন হাত তোলেন, যে কথা বলার মতো অবস্থায় আছেন আর কি। নো ওয়ান ইয়েট। তানিশা কি কথা বলতে পারবেন? আমি আনমিউট করতেছি আপনাকে, দেখেন যদি কথা বলতে পারেন তাহলে আসেন, আর না হইলে অন্য জন্য নেই আমরা। তানিশা আপনাকে আনমিউট করছি, দেখেন যদি আসতে চান আর কি। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আচ্ছা, তানিশাই তো আসছেন না নাকি? তানিশা দুইজন এখানে জি বোধহয়। জি আমি তানিশা, দুইটা মানে ফোন থেকেও জয়েন করছি আর কি। আচ্ছা ঠিক আছে, বলেন আসেন এখানে। দ্য হাইকোর্ট টুডে সামন্ড চট্টগ্রাম এডিশনাল ডিভিশনাল কমিশনার, তাহলে এডিসি, চট্টগ্রামের এডিসি ইয়াসমিন পারভিনকে ডাকছে। ডেকে কি করছে? যে দেখেন এখানে সেন্টেন্স শেষ, আমি এটা এখানে আনছি আপনাদের সুবিধার জন্য। এই দেখেন এই পর্যন্ত কি আমাদের কোনো সমস্যা আছে? ধরেন আপনি এটাও বাদ দেন,
এটাও নাই, এটা নামটা দিছে আর কি কমিশনারের পরে। দ্য হাইকোর্ট টুডে, হাইকোর্ট আজ সামন ডেকে পাঠিয়েছে চট্টগ্রামের এডিশনাল কমিশনার এডিসি ইয়াসমিন পারভিনকে। এটাতে তো কোনো অসুবিধা নাই, এটা একটা সিম্পল সেন্টেন্স না? জি, সিম্পল সেন্টেন্স। এরপরে আমি কি করছি বেসিক্যালি দেখেন তো, ডিরেক্টিং হার, নির্দেশনা দিয়ে, তাকে কি নির্দেশনা দিছে? টু পার্টিসিপল অ্যাপিয়ার ফ্রেজ বিফোর দ্য কোর্ট, ইট মানে কি, দ্য কোর্ট অন জুলাই 9 ফর অ্যালোকেটিং ফরেস্ট ল্যান্ড। একটু পর্যন্ত এটা কি বলেন তো? ফরেস্ট ল্যান্ড। সে কি করছে? কোহিনুর স্টিল লিমিটেড কে, আমি পরে যেটা বুঝতেছি, কোহিনুর স্টিল লিমিটেড কে ফর কনস্ট্রাক্টিং শিপ ব্রেকিং ইয়ার্ড, শিপ ব্রেকিং ইয়ার্ড তৈরি করার জন্য, হ্যাঁ, ইন ভায়োলেশন অফ ইটস ডিরেক্টিভ, ওই যে হাইকোর্টের ডিরেক্টিভের ভায়োলেট করে সে কোহিনুর স্টিলকে ফরেস্ট ল্যান্ড কি করছে, বরাদ্দ দিছে, অ্যালোকেট করছে। ঠিক আছে, তাহলে এখানে আমার লার্নিংটা কি, আমি কি শিখলাম এখান থেকে? মানে এই যে সেন্টেন্স বড় করছে দেখেন, এই যে আমি যদি এই সেন্টেন্সটা এমনিও তো লিখতে পারতাম, এই দেখেন, এই আমি বলতে পারতাম যে দ্য কোর্ট হাইকোর্ট সামন চট্টগ্রামে ডিশ দিয়ে পারবিন, হ্যাঁ, তারপরে এটার আবার সেন্টেন্স ফুল স্টপ দিয়ে শুরু করতে পারতাম, ইট ডিরেক্টেড, করতে পারতাম না? ইট ডিরেক্টেড হার টু অ্যাপিয়ার বিফোর ইট, সেন্টেন্স শেষ না? এই যে অন জুলাই এত ফর অ্যালোকেটিং ফরেস্ট ল্যান্ড, দেখেন, তাহলে এটাও করা যেত, কিন্তু আমি না করে সেন্টেন্স ছোট করার জন্য আমি বলছি ডিরেক্টিং হার টু, তাকে বলছে যে আপনি কোর্টের সামনে হাজির হবেন জুলাইয়ের 9 তারিখে, কি জন্য? এই যে ফর অ্যালোকেটিং, বলেন তো এটা কি? এটা কি, এটা কোন ফ্রেজ? জিরান ফ্রেজ, কেমনে বুঝছি? এটা হচ্ছে পরে পরে আছে এজন্য, কারণ মানে প্রিপজিশনের পর আসছে। প্রিপজিশনের পরে আছে। দেখেন এখানে দুইটা জিরান ফ্রেজ, এই যে ফর কনস্ট্রাক্টিং এ শিপ ব্রেকিং ইয়ার্ড ইন ভায়োলেশন, তাহলে দেখেন এই যে পরের ক্লাসের জন্য আমরা চাইলে উদাহরণ এটাও নিয়ে যেতে পারি। এই যে আপনাদেরকে আমি একটু আগে জিরানটা যে উদাহরণ দিলাম, এটা আমি এই যে এটাই কপি করে আমি দিয়ে দিলাম, ধরেন এই যে আমি এই কাজটাই করি আর কি, এই যে আজকে যে দিছি, ধরেন এই ডেইলি স্টার, এটা আজকের না, দ্য ডেইলি স্টার, আজকের তারিখ কত, মে না, 2 জুন। তাহলে এই সেন্টেন্সে আমি যেটা পাইলাম সেটা হচ্ছে, আমি দেখছি যে এখানে জিরান ফ্রেজ ইউজ করছে দুইটা, আর অ্যাডজেক্টিভ ফ্রেজ ইউজ করছে একটা, একটা বড় সেন্টেন্স হয়ে গেল। এই সেন্টেন্স এভাবেই বড় করে, এই ব্যাপারটা কি ক্লিয়ার তানিশা? ক্লিয়ার। এই যে এভাবে আমরা সেন্টেন্স লিখবো। এরপরে দেখেন আমরা চাইলে আবার দেখতে পারি ডেইলি স্টার, ওই যে ওই নিউজটাই আরো দেখেন যে এরকম আরো কিছু আছে নাকি। দ্য কোর্ট অলসো ইস্যুড এ রুল কন্টেম্পট অফ কোর্ট, কি বলছে, দ্য কোর্ট অলসো ইস্যুড এ রুল কন্টেম্পট অফ কোর্ট রুল এগেনস্ট, এখানে ভুল লিখছে, এগেনস্ট ইয়াসমিন পারভিন এন্ড অর্ডারড, আচ্ছা কি লিখছে, দ্য কোর্ট অলসো ইস্যুড এ রুল কন্টেম্পট অফ দ্য কোর্ট রুল, ও আচ্ছা, ওই কোর্ট রুলকে কন্টেম্প্ট করছে, যেই জন্য বলছে এগেইনস্ট ইয়াসমিন পারভিন এটা এন্ড অর্ডারড হার, এটা সোজা সেন্টেন্স, এই চিফ হাইকোর্ট ব্রাঞ্চ, এটাও সোজা। According to the petition, Tirmeji on March on his year issued a order to reinstate the lease and কিছু নাই। এগুলা এইসব কেন হয়েছে এগুলো আমরা পরে করাবো, যে নাউন ক্লজ টজ আছে তখন করাবো, তখন তো করাই ডিরেক্ট দেখাবো, যদি এখন দেখালেও বুঝবেন। এখানে আর কিছু নাই, মানে পড়ানোর মতো কিছু নাই, বাকিগুলো সিম্পল সেন্টেন্স আর কি। বুমিম ইকোনমিটা বারবার আসতেছে। চেক ডিসঅনার কেস, ইভেলিস রাসেল শামিমা গেট 1 year জেল ইন সিটিজি। আসেন এখানে এটা পড়ি, ওই যে ইভ্যালির কথা বলতেছে, সব দিকে কোর্টের মামলা। এই চট্টগ্রাম কোর্ট টুডে সেন্টেন্সড ফার্মাসি ইভ্যালি রাসেল এন্ড হিজ ওয়াইফ ফর এন্টার, আচ্ছা এটা সোজা, এটা এগুলা বুঝবেন, এগুলা তো ইয়া দিয়ে ইউজ করা হয়েছে, এগুলো আমরা যখন ফ্রেজ পড়বো তখন বলবো, এখন বলতেছি না। নেটিভ রাইটারদের ট্রান্সলেট করতে একটু সমস্যা হচ্ছে। কোনটা? নেটিভ রাইটারদের রাইটিং, যেমন আজকেরটা যে ছিল বার্টন রাসেলের কি অনুবাদ করছেন আপনি? এই যে 45 এ আসছে তো, ওটা থ্রি প্যাশনসটা, এটা কি করব আমি আজকে তো সময় এত কভার করবে না, 10:15 বাজে, আপনারা কি সবাই আছে? অনেকে তো লিভ করছে, ক্লাস শেষ বলছি, আর ওটা সোজা, অত কঠিন না। এবং মজার ব্যাপার হচ্ছে 46 থেকে একজন অনুবাদটা আমাকে পাঠাইছে পার্সোনাল মেসেজে, এবং তাকে আমি হচ্ছে যে 25-এ 19 দিছি, মানে এত সুন্দর অনুবাদ করছে উনি, আমি নাম বলতেছি না, কারণ এই যে আমাদের এই 46 ব্যাচ থেকে একটা মেয়ে অনুবাদ করছে, আমি তাকে 19 দিছি 25-এ।
অনেক সুন্দর অনুবাদ করছে। এখন বার্ট্রান্ড রাসেলের ধরেন যেই কারো ড্যান ব্রাউন আসতে পারে বা অন্য কোনো শেক্সপিয়ারের কোনো অনুবাদ আসতে পারে। এখন ঘটনা হচ্ছে যে এটা এটা সোজা, আমি অবশ্যই এটা করাবো। আমি হচ্ছে একটা ক্লাস আছে এরকম যে ট্রান্সলেটিং লিটারেচার, অথবা আমরা হচ্ছে যে লিবারেশন ওয়ার আর ইয়া নিয়ে প্র্যাকটিস করাবো। আজকে এটা করানোর কথা ছিল, আজকে আমি 46-এর প্রশ্নটা, আচ্ছা এটা কি আপনাদের কাছে সোজা মনে হয়েছে এই প্রশ্নটা? এটা কি করানোর দরকার আছে ক্লাসে? এই যে এটা 46-এরটা, এই যে এই প্রশ্নটা দেখেন, লাগলে করাবো, না লাগলে করাবো না। এখানে 47 অনেকে বাড়ি কাজ জমা দিচ্ছে। এটা এই যে এই প্রশ্নটা, আচ্ছা আপনাদেরকে তো দিছি এটা বোধ হয় 46-এ না? এই যে এই অনুবাদটা সোজা, এটা কি কঠিন কিছু? এটা কি করানোর দরকার আছে ক্লাসে? বললে করাই দিব। মানে এটা কিভাবে হয় বা এটা আমার মনে হয় এটা পারবেন আপনারা। আমরা মুক্তিযুদ্ধে তো আরো কঠিন করে ফেলছি, যেমন ধরেন চুকনগর যে করছি এটা তো অনেক কঠিন ছিল। চুকনগরটা চাইলে আমি ক্লাসও করাইতে পারি, যারা ভালো বুঝেন নাই বা কুইজে যারা ছিলেন না। চুকনগরটা লিটারারি এবং এট দ্য সেম টাইম ইয়া, এটা এটা কি করানোর দরকার আছে কিনা বলেন? লিটারেচার ট্রান্সলেশনটা আসলে প্র্যাকটিসের ব্যাপার। আমি একটা করলেই যে হয়ে যাবে ব্যাপারটা এরকম না। আমি আমার আমার নিজের ছোট গল্প বাংলা একাডেমির একটা দিছি, আপনারা কি ওটা পড়ছিলেন? ডেইলি স্টারের দীপঙ্কর রায় নামে একজন লেখে, ওর অনুবাদটা অনেক ইয়া। আর আমি হচ্ছে ওদিন শামসাদ স্যারের একটা ইয়া দিছি, ওই লেখাগুলো একটু পড়তে পারেন। আর লিটারেচারের জন্য যেটা বললেন তানিশা, আমি হচ্ছে যে ইয়া করাবো, প্যাশনেটটা করান। হ্যাঁ, প্যাশনেটটা আমি করাই দিব। নেটিভ করালে বেশি ভালো হয়। কোনটা কোনটা? নেটিভ রাইটারদের, মানে ইংলিশ ব্রিটিশ রাইটারদের। হ্যাঁ, আপনারা একটা কাজ করেন, যারা এখানে আছেন আপনারা ট্রান্সলেশন এখানে দেন যে স্যার আমরা এটা করার ক্লাসে, তাহলে আমরা পরের ক্লাসে ওইটা করাইতে পারবো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনারা যেটা মনে হয়েছে যে এটা করান, এটাই করাই। যেরকম যান থ্রি প্যাশনসটা কি আগামী ক্লাসে করবেন নাকি? আমি চাইতেছি কিছু বেসিক ক্লাস নিয়ে নেওয়ার জন্য। যেমন ধরেন আজকে একটা বেসিক ক্লাস ছিল, এই যে সাথে হচ্ছে ট্রান্সলেশন কিভাবে করবেন এটা দেখানো। তো আর একটা ক্লাস আছে হচ্ছে ফ্রেজের, তারপরে ক্লজের দুইটা ক্লাস আছে। তারপরে মোটামুটি ওই যে ক্লজ যখন পড়াবো আমি, ক্লজের সাথে আপনি হচ্ছে যে মিলে হচ্ছে যে আপনি ওই যে ইয়াটা জয়েনিং সেন্টেন্সটা মিলাই পড়াই ফেলবো। আবার হচ্ছে যে পাংচুয়েশন, ক্যাপিটালাইজেশন বা কমার ইউজটা আমি হচ্ছে যে একটু দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে যে 4-5টা ক্লাস এভাবে চলে যাবে। তবে এটার সাথে আবার রিলেটেড প্রশ্ন আলোচনা থাকবে, সেটা নিয়ে সমস্যা নাই। কিন্তু আপনারা চাইলে আমি পরের ক্লাসটা ডিরেক্ট ট্রান্সলেশনের উপরে নিতে পারি, মানে ধরেন মুক্তিযুদ্ধ বা ইয়া, অথবা আমি বেসিক শেষ করে নিতে পারি। আপনারা যেটার উপরে যেটা বলবেন, যেটা সুবিধা সেটা করা যাবে, সমস্যা নাই। আগামী ক্লাস কি ফ্রেজের উপরে থাকবে, ফ্রেজ ক্লজের উপরে, নাকি হচ্ছে যে আগামী ক্লাসে একটা ট্রান্সলেশন করে ঈদের পরে ফ্রেজ ক্লজ করবেন? চিন্তা করে দেখেন, ভোট দেন আপনারা, তাহলে ওই অনুযায়ী আগামী ক্লাস সাজাবো আমি। আর নেটিভ যেটা বলছেন তানিশা, ওইটা আমরা করাবো পরে যখন ট্রান্সলেশন করাবো। আমি হচ্ছে যে 45-এরটা করাবো। বেশিরভাগ বলতেছে যে বেসিক করানো, এখনো বেসিক আগায় আছে। আর কোনো আর কেউ একজন বলছে ট্রান্সলেশন নিতে, আর বাকিরা হচ্ছে বেসিক। তার মানে আমরা হচ্ছে বেসিক ক্লাস গুলা শেষ করাই আগে, তারপরে ট্রান্সলেশন করব। আমরা অনেক আমি জানি ট্রান্সলেশনের সমস্যা বেশি। আর হচ্ছে যে ধরেন ইয়া রচনা লেখাতে সমস্যা আছে। রচনা আমরা সেন্টেন্স তৈরি করবো, ইনস্ট্যান্ট ক্লাস অনুবাদ করব, করে করে রচনা ডেভেলপ করার চেষ্টা করবো। এরকম একটা ক্লাস রাখার আমার প্ল্যান আছে। এবার বলেন, কারো কোশ্চেন থাকলে হাত তুলতে পারেন, নাইলে হচ্ছে ক্লাস আজকে শেষ করবো। আর আগামী ক্লাস ফ্রেজের উপরে থাকবে, সাথে ট্রান্সলেশন থাকবে।